এবারে আজকে আমরা যেটা করাবো বলেছিলাম সেটা হচ্ছে আগের দিনে আমাদের মোটামুটি যে ফিজিক্যাল প্রপার্টিজ গুলো ছিল আমাদের বিভিন্ন যে কি বলবো আমাদের সি ওয়াটারের যে বিভিন্ন ফিজিক্যাল প্রপার্টিজ ভৌত ধর্ম সেগুলো আমরা মোটামুটি কমপ্লিট করে ফেলেছিলাম। ঠিক আছে, আমরা কি করেছিলাম মোটামুটি কমপ্লিট করে ফেলেছিলাম। আজকে আমরা তাহলে টাইডস বা যেটা হচ্ছে জোয়ার ভাটা আর কি, ঠিক আছে, সেই জায়গাটা আমরা দেখবো। আচ্ছা, টাইডস, হ্যাঁ, টাইডস বা যেটাকে একসাথে জোয়ার ভাটা বলা হয় আর কি, ঠিক আছে। তো এটা ব্যাপার রয়েছে, টাইডস অ্যাকচুয়ালি জোয়ারকে টাইডস বলা হয় আর ভাটাকে অ্যাকচুয়ালি এভস বলা হয়, এভ ই ডবল বি, ঠিক আছে। এটা পরে দেখছি জিনিসটা কি রয়েছে না রয়েছে। এবারে কয়েকটা টার্মিনোলজি যেগুলো রয়েছে আমাদের, ঠিক আছে, টার্মিনোলজি যেগুলো রয়েছে সেগুলো একটু জেনে নেবো আমরা। সেটা হচ্ছে কিনা প্রথমত টাইড সম্পর্কে যে শাখায় আমাদের বা যে ব্রাঞ্চে আমাদের আলোচনা করা হয় সেই ব্রাঞ্চটাকে বলা হয় টাইডিওলজি, ঠিক আছে। টাইডোলজি, টাইডোলজি কি বললাম না, যে শাখায় আমাদের স্টাডি করা হয়, যে শাখায় কি করা হয়, স্টাডি করা হয়, স্টাডি অফ টাইডস, ঠিক আছে। অটোমেটিক কালার চেঞ্জ হচ্ছে, স্টাডি অফ টাইডস মানে যে শাখায় আমাদের টাইড সম্পর্কে বিভিন্ন আলোচনা করা হয় তাকে আমরা টাইডোলজি বলি। যেমন আমাদের বিভিন্ন ধরনের যে ভূমিরূপ বা টোপোগ্রাফিকে নিয়ে যখন আলোচনা করা হয়, যেমন যেমন জিওমরফোলজি রয়েছে, ঠিক আছে। আমাদের নদীর যখন জিওমরফোলজি নিয়ে আলোচনা করি তখন ফ্লুভিয়াল জিওমরফোলজি বলি, ক্লাইমেটোলজি, ঠিক আছে। সেরকম আমাদের স্টাডি অফ টাইডস অর্থাৎ টাইডস এর আমাদের যে শাখায় আলোচনা করি তাকে টাইডোলজি বলা হয় তাকে। এবারে এই টাইড সম্পর্কে আমরা মোটামুটি কম বেশি জানি, ঠিক আছে। টাইড সম্পর্কে আমরা মোটামুটি কম বেশি জানি। এবার এই টাইড সম্পর্কে জানার আগে আমাদেরকে যেটা জানতে হবে যে আমরা টাইডস বলতে কি বুঝি সেটা আগে বুঝতে হবে, যে টাইডস বলতে আমরা কি বুঝি, অ্যাকচুয়ালি টাইডস বলতে কি বোঝানো হয়। টাইডস বলতে অ্যাকচুয়ালি যদি আমরা ইংলিশে বলে থাকি তাহলে হচ্ছে কিনা, তাহলে হচ্ছে পিরিয়ডিক রাইজ অ্যান্ড ফল, ঠিক আছে, রাইজ অ্যান্ড ফল ইন ওসিয়ান ওয়াটার, ঠিক আছে, ইন ওসিয়ান ওয়াটার, এটাকে আমরা অ্যাকচুয়ালি টাইডস বলে থাকি। কি, পিরিয়ডিক রাইজ অ্যান্ড ফলস, ঠিক আছে। পিরিয়ডিক মানে একটা নির্দিষ্ট সময় অন্তর আমাদের রাইজ মানে ওঠা এবং ফল মানে নিচে নামা। সেক্ষেত্রে আমাদের ওসিয়ান যে ওয়াটার রয়েছে তার একটা রাইজ এন্ড ফল হবে কি পিরিয়ডিক হিসাবে, মানে একটা পিরিয়ড হিসাবে, একটা সময় অন্তর অন্তর কি হবে আমাদের ওসিয়ান যে ওয়াটারটা রয়েছে তার কি হবে রাইজ এন্ড ফল হবে, তাকে আমরা টাইডস বলে থাকছি, ঠিক আছে। তো এটা একটা জায়গা, এটা একটা কমন একটা আমরা ডেফিনেশন বলতে পারি। এবারে আমাদেরকে যেটা মেইন জানতে হবে সেটা হচ্ছে কিনা, সেটা হচ্ছে যে এই যে টাইডস তৈরি হচ্ছে আমাদের, ঠিক আছে, টাইডস যে তৈরি হচ্ছে তো সেটাকে আমরা আমরা যে টাইডস দেখতে পাচ্ছি, তো এটা কোন কোন ফোর্সের জন্য হচ্ছে বা এটার কারণ কি, পেছনে কি কি কারণ রয়েছে, তাহলে আমরা এখানে কি করতে পারি, আমরা বলতে পারি যে কি টাইড প্রডিউসিং কি কি ফোর্স রয়েছে, টাইড প্রডিউসিং কি কি ফোর্স রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে মেন। টাইডস বলতে অ্যাকচুয়ালি আমরা জোয়ার ভাটা দুটোকে একসাথে টাইডস বলছি চ্যাপ্টারটাতে। পিরিয়ডিক রাইজ এন্ড ফল, রাইজ যখন হবে তখন আমরা জানি জোয়ার হবে সেটা, ফল যখন হবে সেটাকে বলছি আমরা ভাটা বলে থাকি, ঠিক আছে। তো ফার্স্টে আমরা কি দেবো, ফার্স্টে হচ্ছে কিনা, ফার্স্টে হচ্ছে মুন, ঠিক আছে, বানানটা ভুল হয়েছে, MOON, মুন, ঠিক আছে। এই মুনসের কি না, মুনসের ট্রাকশন, ট্রাকশন মানে অ্যাকচুয়ালি আকর্ষণই বলা হয় তাকে, ঠিক আছে, বা অ্যাট্রাকশনও বলতে পারো, মুনস ট্রাকশন বা মুনসের অ্যাট্রাকশন, ঠিক আছে। আর কি আছে, আর হচ্ছে সান, ঠিক আছে, সান ট্রাকশন, ঠিক আছে। আর একটা রয়েছে আমাদের যেটা হচ্ছে কিনা আর্থের রোটেশন হতে পারে, আর্থের রোটেশনটা হতে পারে, না হওয়ার কিছু নেই, আর্থের রোটেশন, ঠিক আছে। আচ্ছা, এটা যদি বলা ভালো যে আহ সেন্ট্রিফিউগাল ফোর্স, সেন্ট্রিফিউগাল ফোর্স ডিউ টু আর্থ রোটেশন, ঠিক আছে, এটা এরকম বলা ভালো। এই জিনিসটা পরে বলছি ব্যাপারটা কি, এটা আপাতত লিখে রাখো জায়গাটা, 3 নাম্বারটা। আর 4 নাম্বার যেটা রয়েছে আমাদের একটা হচ্ছে কমন সেন্টার অফ গ্র্যাভিটি, ঠিক আছে, কমন সেন্টার অফ গ্র্যাভিটি, ঠিক আছে। এই মোটামুটি এইগুলোই হচ্ছে আমাদের কি টাইড প্রডিউসিং ফোর্স আমরা বলতে পারি, ঠিক আছে। প্রধান কিনা সব থেকে মেইন যদি বলা হয় তাহলে মেজর বলতে পারি আমরা মুনস, ঠিক আছে, চাঁদের আকর্ষণ। সেকেন্ড মেজর যদি বলা হয় বা যদি মানে সেই মেজর বলা হয় তাহলে সেটা হচ্ছে আমাদের কিনা, সেটা হচ্ছে আমাদের সানসের, ঠিক আছে। আর কি রয়েছে, আর হচ্ছে আমাদের সেন্ট্রিফিউগাল ফোর্স, অ্যাকচুয়ালি সেন্ট্রিফিউগাল ফোর্স বলে কোনো ফোর্স হয় না, সেটা পরে বলছি ব্যাপারটা কি রয়েছে। আর হচ্ছে কমন সেন্টার অফ গ্র্যাভিটি। এই মোটামুটি 4টা ফোর্সের কারণেই আমাদের কি হয়, প্রডিউসিং হয় কি আমাদের টাইডস, ঠিক আছে। এবারে আমাকে প্রত্যেকটা জিনিস আলাদা করে জানতে হবে, ঠিক আছে। তাহলে ফার্স্টে আমরা জানবো কি মুনস ট্রাকশন, ঠিক আছে।
মুনস ট্রাকশন, এই জায়গাটা একটু ভালো করে আমাকে বুঝতে হবে যে ব্যাপারটা কি রয়েছে, কি বলতে চাইছে এখানে। মুনস ট্রাকশন বলতে কি বলতে চাইছে সেটা আমাকে একটু ভালো করে বুঝতে হবে। এই মুন ট্রাকশন মানে হচ্ছে চাঁদের আকর্ষণ, যেটা আমরা বলে থাকি, ঠিক আছে, চাঁদের আকর্ষণ। আমরা কি জানি, এই চাঁদের আকর্ষণের ফলে কিন্তু কি হয়, আমাদের চাঁদের আকর্ষণের ফলে আমাদের আমাদের প্রধানত জোয়ার সৃষ্টি হয়, বা চাঁদের আকর্ষণের ফলে যে জোয়ারটা তৈরি হয় সেটা হচ্ছে অনেক বেশি মানে শক্তিশালী হয় আর কি, আমরা বলে থাকি, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই চাঁদের আকর্ষণের আগে বুঝতে হবে আমাদের কি না, আমাদের গ্র্যাভিটি সম্পর্কে একটু ধারণা থাকতে হবে, ঠিক আছে, গ্র্যাভিটি গ্র্যাভিটি থাকতে হবে, ঠিক আছে, গ্র্যাভিটি সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। আমরা নিউটনের যে গ্র্যাভিটি বা গ্র্যাভিটেশনাল ল সেখানে আমরা পড়েছি কি না, দুটো বস্তু পরস্পর পরস্পর কি করে, একটা বল দ্বারা আকর্ষণ করে, ঠিক আছে, একটা বল দ্বারা আকর্ষণ করে, এবং যে বস্তু যত বড় হবে তার আকর্ষণ বলটাও তত বেশি হবে। এটা আমরা জানি যে যে দুটো বস্তু পরস্পর পরস্পরকে, মহাজাগতিক যে কোনো বস্তু হতে পারে, দুটো বস্তু পরস্পর পরস্পরকে আকর্ষণ করে, এবং তাদের মধ্যে আকর্ষণ বল কতটা হবে সেটা নির্ভর করছে তাদের মাস কতটা, মানে তাদের তাদের ভর কতটা, ঠিক আছে। যদি দুটো যদি অনেক, আমাদের কি হয় না, দুটো যদি মাস বা দুটো বস্তুর ভর যদি অনেক বেশি হয় তাহলে তাদের মধ্যে আকর্ষণ বল অনেক বেশি হবে, ঠিক আছে। বা একটা যদি ছোট হয় একটা যদি বড় হয়, সেক্ষেত্রে যেটা বড় বস্তু তার আকর্ষণ বলটা অনেক বেশি হবে, বা তার গ্র্যাভিটি আমরা বলতে পারি, ঠিক আছে, গ্র্যাভিটি অফ অ্যাট্রাকশন যেটাকে বলে থাকি আমরা, সেটা অনেক বেশি হবে। এটা নির্ভর করছে এদের দুজনের মধ্যে কি না, যে মাস বা ভর তার উপরে, আর এদের মধ্যে কতটা ডিস্টেন্স রয়েছে তার উপরে, ঠিক আছে। এই দুটো জিনিস খুব খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কি, একটা হচ্ছে দুটো বস্তুর মধ্যে ডিস্টেন্স কতটা রয়েছে, মানে দূরত্ব কতটা রয়েছে, আর দুই হচ্ছে তাদের মধ্যেকার ভর কতটা, ভর ভর মানে হচ্ছে মাস, ঠিক আছে। এই দুটো জিনিসের উপরে নির্ভর করছে তাদের মধ্যে আকর্ষণ কতটা হবে, ঠিক আছে। যদি ডিস্টেন্সটা অনেক বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে, আকর্ষণটা কমে যাবে। লং ডিস্টেন্স আমরা পড়েছি, লং ডিস্টেন্স রিলেশনশিপ সে এরকম ব্যাপার আর কি, ঠিক আছে। সেখানে কি না, সেখানে ডিস্টেন্স যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে আকর্ষণটা আস্তে আস্তে কমে যাবে, ঠিক আছে। যত কাছাকাছি থাকবে তাদের মধ্যে আকর্ষণটা অনেক বাড়বে, এটা একটা জায়গা আমরা জানি। আর মাস বলতে আমাদের দুটোর ভর যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে তাদের মধ্যে আকর্ষণ বল অনেক বেশি হবে। চৌম্বকের ক্ষেত্রে আমরা যদি বলি ম্যাগনেট, ম্যাগনেট মানে কি, চৌম্বক। দুটো যদি ছোট চৌম্বক হয় তাদের যে আকর্ষণ হবে, যদি চৌম্বকগুলো অনেক বড় হয় তাদের মধ্যে আকর্ষণ কি হবে, অনেক বেশি হবে। আর বড় হওয়া মানে কি, তার মধ্যে ভরটা অনেক বেশি, তার মধ্যে ওয়েটটা অনেক বেশি, মাসটা অনেক বেশি। তাহলে কি হচ্ছে না, যত মাস বেশি হচ্ছে তত আমার আকর্ষণটা বেশি হচ্ছে, বোঝা গেল। তাহলে মাসের সাথে কি সম্পর্ক, আমাদের রিলেশনটা হচ্ছে সেখানে প্রপোর্শনাল, যেটা সমানুপাতিক সম্পর্ক। যত বেশি ভর হবে দুটো বস্তুর, তাদের আকর্ষণ বল তত বেশি হবে। আর দূরত্ব যত বাড়বে আকর্ষণ বল তত কমবে, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে দূরত্বের সাথে কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক, বা ইনভার্সলি প্রপোর্শনাল একটা রিলেশন রয়েছে, তাই তো। এবারে এই মুন ট্রাকশনে আমরা প্রধান ফোর্স কেন বলছি, কারণ সান তো আমরা তো এখান থেকে যদি দেখতে পাই তাহলে দেখতে পাবো যে সানের ভর অনেক বেশি, অনেক বেশি। সূর্যের যে ভর চাঁদের তুলনায় অনেক বেশি, সূর্যের ভর চাঁদের তুলনায় কিন্তু অনেক বেশি। তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু মুন বা চাঁদের আকর্ষণ অনেক বেশি। কেন, তার কারণ হচ্ছে এই ফ্যাক্টরটা, কি ফ্যাক্টরটা, ডিস্টেন্স ফ্যাক্টরটা রয়েছে। বোঝা গেল কি ব্যাপারটা। সূর্য থেকে আমাদের পৃথিবীর দূরত্ব অনেক বেশি, তার তুলনায় চাঁদের থেকে পৃথিবীর দূরত্ব অনেক কম। এবারে তাহলে ডিস্টেন্সটা কতটা, আমরা সূর্য থেকে পৃথিবীর ডিস্টেন্স অনেক, প্রায় 15 কোটি যেটা বলছিলি, ঠিক আছে। সেখানে আমাদের চাঁদের ডিস্টেন্স মাত্র 4 লাখ। তার মানে ডিস্টেন্স কতটা কম, অনেক কম। তাহলে সেই কারণে কি হচ্ছে যে সূর্য অনেক বড় হওয়ার জন্য যে পরিমাণ আমাদের আকর্ষণ করবে পৃথিবীকে, তার তুলনায় চাঁদটা ছোট হলেও অনেক কাছে রয়েছে, তার জন্য কি হচ্ছে, তার জন্য আমাদের চাঁদের যে আকর্ষণ সেটা আমাদের পৃথিবীর উপরে অনেক বেশি, বোঝা গেল। সেই জন্য আমাদের যত বড় বড় আমরা টাইডস দেখবো সেগুলো বেশিরভাগই কার জন্য প্রডিউস হয়, মেনলি মুনের জন্য, ঠিক আছে। চাঁদের জন্য কিন্তু চাঁদের জন্যই কিন্তু কি হয়, প্রডিউস হয়। তার কারণ কি বললাম, যে চাঁদ এবং পৃথিবী, এই চাঁদ এবং সূর্যের মধ্যে সূর্যের ভর অনেক বেশি চাঁদের তুলনায়। তা সত্ত্বেও আমাদের চাঁদ কিন্তু পৃথিবীর অনেক কাছে রয়েছে। আর কাছে থাকা মানে আমি বললাম অভিকর্ষ বা আকর্ষণ বলটা অনেক বেশি হবে, যে যত কাছে থাকবে। তাহলে সেই জন্য কি হয়, চাঁদের আকর্ষণ বলটা পৃথিবীর উপর অনেক বেশি হয়ে থাকে। খুব ভালো জিনিস। তাহলে এই কারণে কি হচ্ছে, আমাদের টাইডস হচ্ছে, বাস। এবারে সানের যেটা ট্রাকশন, ওই একই রকম ভাবে আমাদের সূর্যও কিন্তু কি হয়েছে, সূর্য তো দূরে থাকলেও কি হয়েছে, দূরে থাকলেও তো কি হয়েছে, সে তো তবুও একটা আকর্ষণ রয়েছে। সে কারণে কি হচ্ছে না, সানেরও একটা আমাদের আকর্ষণ রয়েছে, তার জন্য আমাদের জোয়ার হয়ে থাকে। এবার কিভাবে হয় সেগুলো পরে বলছি। আচ্ছা, এরপরে আমাদেরকে বুঝতে হবে যেটা, সেটা যে কমন সেন্টার অফ গ্র্যাভিটি। কমন সেন্টার অফ গ্র্যাভিটি জিনিসটাকে বুঝতে হবে, যে কমন সেন্টার অফ গ্র্যাভিটি ব্যাপারটা কি। কমন সেন্টার অফ গ্র্যাভিটি বুঝতে হলে আমাকে যেটা বুঝতে হবে, একটা যদি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, খুব ভালো একটা এক্সাম্পল, ঠিক আছে। সেটা হচ্ছে আহ ব্যাপারটা হচ্ছে এরকম, কমন সেন্টার অফ গ্র্যাভিটি বলতে কি বোঝাবো। হ্যাঁ, আচ্ছা, ধর একটু ভালো করে শুনবি, ঠিক আছে। এই একটু না জিনিসটা বুঝলে কিন্তু জিনিসটা ক্লিয়ার হলো না। তাহলে এটা ধর একটা কি, একটা লোহার রড ধর, এটা এটা একটা কি, লোহার রড। এটা ধর কি, একটা লোহার রড, এটার কি, লোহার রড। এবারে এবারে আমি
লোহার রডটাকে আঙ্গুল দিয়ে ব্যালেন্স করছি, আঙ্গুলের মাঝে আমরা ব্যালেন্স করেছি, ছোটবেলা দেখি কিনা ব্যালেন্স করি আমরা, ঠিক আছে। তাহলে ধর আমরা একটা কি করলাম, আমরা ব্যালেন্স করলাম, আঙ্গুল এখানে মাঝে দিয়েছি, সেই মাঝে দিয়ে আমরা কি করতে চাইছি, ব্যালেন্স করতে চাইছি, ঠিক আছে। এই লোহার রডটাকে দুদিকে আমরা কি করতে চাইছি, ব্যালেন্স করতে চাইছি। তাহলে আমরা যে জায়গাটাতে হাত দিয়ে ব্যালেন্সটা করব, যে জায়গাটায় হাত দিলে আমার দুদিকটা ব্যালেন্স হয়ে যাবে, তাহলে সেই জায়গাটাকে বলা হয় কিনা, সেই জায়গাটাকে বলা হয় সেন্টার অফ গ্র্যাভিটি। সেন্টার অফ গ্র্যাভিটি, ভালো করে বুঝবি জিনিসটা। সেন্টার অফ গ্র্যাভিটি মানে হচ্ছে ভর কেন্দ্র, ঠিক আছে, ভর কেন্দ্র। অ্যাকচুয়ালি এটাকে ভর কেন্দ্র বলার থেকে ভালো অভিকর্ষ কেন্দ্র আর কি, যাই হোক সেটা আলাদা জিনিস। সেন্টার অফ গ্র্যাভিটি মানে কি হচ্ছে না, যে জায়গাটাতে আমরা কি করছি না, আমরা যে জায়গাটায় হাত দিয়ে দুদিকটাকে সব ব্যালেন্স করছি। দুদিকটা ব্যালেন্স করার অর্থ এটাই যে এই যে জায়গাটা, এই যে জায়গাটা যেখানে আমি হাতটা দিয়েছি বা যেখানে আমি ব্যালেন্স করেছি, এই জায়গাটা এইদিকেও আমার যা ভর রয়েছে, এই তাই ভর হয়েছে, তবে আমার ব্যালেন্স হয়েছে। তাহলে এই যে মাঝের যে কমন পয়েন্টটা, এই পয়েন্টটাকে বলছি সেন্টার অফ গ্র্যাভিটি। এবারে এবারে মনে কর আমি আঙুলটাকে নিয়ে চলে এলাম কোন দিকে, এই দিকে যদি নিয়ে চলে আসি, আমি আঙুলটাকে এখানে নিয়ে চলে এলাম, তাহলে কি হবে, ছবিটা কিরকম দাঁড়াবে, ছবিটা হয়ে যাবে তখন এরকম, ছবিটা কিরকম হয়ে যাবে এরকম, ছবিটা কিরকম হয়ে যাবে এরকম, তাই তো। আমি যদি এখানে নিয়ে চলে আসি আমার হাতটা, তাহলে কি দেখা যাবে যে আমার লোহার রডটা কোন দিকে ঝুঁকে গেছে, ডান দিকে ঝুঁকে গেছে। কারণ কি হয়েছে, এর ভরটা কিন্তু কি হয়েছে, এর ভরটা কিন্তু আমার বেশি হয়ে গেছে কার তুলনায়, বাঁ দিকের তুলনায়, তাই তো। এই জন্য আমার কি দেখা যাবে, এই জন্য আমার দেখা যাবে কি এই দিকটা আমার ঝুঁকে গেছে। আবার উল্টোটা হতে পারে, আমি যদি এখানে হাতটা নিয়ে চলে আসি, তাহলে দেখা যাবে কি এই দিকটা ঝুঁকে গেছে। তার মানে সেন্টার অফ গ্র্যাভিটিটা খুব ইম্পর্টেন্ট এই জিনিসটাকে ব্যালেন্স করার জন্য, ঠিক আছে। এবারে এটা গেল ইউনিফর্ম যদি ওয়েটটা থাকে, একটা রড মানে তার সব জায়গাটাতে ইউনিফর্ম ওয়েট রয়েছে, এখানেও যা ভর রয়েছে এখানেও একই রকম ভাবে ভর ডিস্ট্রিবিউট রয়েছে, এখানেও একই রকম ভাবে ভর ডিস্ট্রিবিউট রয়েছে, এখানেও এখানেও সবখানে কিন্তু ভরটা একই রকম রয়েছে। বা বলতে পারিস যে এই যে পদার্থটা, কঠিন পদার্থটা, লোহা রড মানে কি কঠিন পদার্থ, কঠিন পদার্থ, তাহলে এই কঠিন পদার্থ, এই কঠিন পদার্থের সব জায়গায় অণুগুলো একই রকম ভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, বোঝা গেল। এবারে মনে কর ব্যাপারটা দাঁড়ালো এরকম যে একটা আমি হাতুড়ি নিলাম, ঠিক আছে, একটা কি নিলাম, হাতুড়ি, হাতুড়িটা নিলাম। এই হাতুড়ির যদি আমি কি করতে চাই, হাতুড়ির যদি আমি কমন সেন্টার অফ মানে সেন্টার অফ গ্র্যাভিটি বের করতে চাই, আমি যদি এখানে হাতটা দিই তাহলে কি ব্যালেন্স হবে, এখানে হাতটা দিলে কি ব্যালেন্স হবে হাতুড়িটা, তখন দেখবি এই সামনের দিকটা ঝুঁকে গেছে। কারণ কি, কারণ এই দিকটায় ভরটা বেশি রয়েছে, এই দিকটায় কি রয়েছে, ভরটা বেশি রয়েছে, তার তুলনায় এই দিকটা আমার কি রয়েছে, ভর অনেক কম রয়েছে। তাহলে তখন দেখতে পাবো আমি যে আমার আঙুলটা এখানে দেওয়ার থেকে যদি আমি এই জায়গাটাতে দিই, ভালো করে দেখবি, এই জায়গাটাতে যদি আমি দিই তবে কিন্তু, যদি এখানে দেওয়ার থেকে এই জায়গাটা দেওয়ার থেকে আমি যদি আঙুলটা এখানে দিই, তখন দেখতে পাবো যে কি, তখন দেখতে পাবো যে হাতুড়িটা কি হয়েছে, হাতুড়িটা ব্যালেন্স অবস্থায় চলে এসেছে। হাতুড়িটা কি হয়েছে, হাতুড়িটা এরকম ব্যালেন্স অবস্থায় কিন্তু এভাবে ভাসতে থাকবে, ঠিক আছে, যদি এই দিকে দিই। তার কারণটা কি, কারণটা হচ্ছে এই দিকটাই ভরটা আমার বেশি রয়েছে হাতুড়িটা, তার তুলনায় এইদিকে আমার কি রয়েছে, ভরটা অনেক কম রয়েছে, তাই তো। এটা হচ্ছে মেন কারণ। তাহলে আমাকে ওয়েটটা দেখতে হবে যে কোন দিকটাই বেশি রয়েছে। ঠিক একই রকম ভাবে, ঠিক একই রকম ভাবে আমাদের আমাদের পৃথিবীর ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি রয়েছে, পৃথিবীর ক্ষেত্রে একটা কি রয়েছে, কেন্দ্র রয়েছে বা কোর রয়েছে, আমরা জানি পৃথিবীর ক্ষেত্রে কি রয়েছে, কোর রয়েছে বা কেন্দ্র রয়েছে, কেন্দ্র রয়েছে আমরা জানি। আচ্ছা, চাঁদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি, চাঁদেরও একটা যেহেতু একটা রিজিড মাসেস আমরা বলতে পারি, রিজিড মাসেস মানে কি, রিজিড মানে হচ্ছে শক্ত পদার্থ একটা, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, আমাদের চাঁদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো কিনা এরও একটা কি রয়েছে, সেন্টার রয়েছে বা কি রয়েছে, কমন একটা কেন্দ্র রয়েছে, তাই তো আমরা দেখতে পাবো। এবারে এবারে এই যে দুজনকার আলাদা আলাদা কেন্দ্র রয়েছে, এছাড়াও এদের দুজনের মাঝে একটা কমন সেন্টার অফ গ্র্যাভিটি রয়েছে। কি রয়েছে, কমন সেন্টার অফ গ্র্যাভিটি রয়েছে, ঠিক আছে, কমন সেন্টার অফ গ্র্যাভিটি রয়েছে, ঠিক আছে। দুজনকার আলাদা আলাদা আমাদের কেন্দ্র রয়েছে, সেন্টার রয়েছে, কিন্তু তাছাড়াও দুজনের মধ্যে একটা কমন সেন্টার রয়েছে, ঠিক আছে। সেটা কিরকম, একটা উদাহরণ যদি দিই তাহলে ভালো বুঝতে পারবি জিনিসটা কিরকম। মনে কর আহ একটা গুরুকুলে, আগেকার দিনে যেমন গুরুকুল ছিল, সেখানে কি করা হতো না, গুরু এবং শিষ্য পরম্পরায় পড়াশোনা, মানে গুরু পড়াশোনা এই শিক্ষাদান করতো শিষ্যদিকে, ঠিক আছে। তো সেখানে এরকম ব্যাপারটা দাঁড়ালো, এটা আমি এই এই উদাহরণটা বলতে গেলে সাবিন্দর সিং নয়, এটা হচ্ছে তোর ওই এস এস ওঝার একটা ভিডিও আছে, দেখি ভালো করে টাইটস এর, ওইখান থেকে আমি পেয়েছিলাম এই খুব ভালো একটা উদাহরণ এটা দিয়েছিলেন তিনি, ঠিক আছে। ওখানে বলছে যে কি বলছে না, গুরু কি করছে না, গুরু যেহেতু আমাদের কি গুরু তুলনায় বড়, তাহলে কি না গুরু হচ্ছে এখানে আমাদের কি অনেক বেশি ভারী, ঠিক আছে, এখানে অনেক ওজন বেশি গুরুর। শিষ্য যেহেতু বাচ্চা, তার জন্য তার কিন্তু ওজন কম। তাহলে গুরু আমরা কাকে ধরছি, পৃথিবীকে ধরছি, আর শিষ্য হচ্ছে কিনা চাঁদকে ধরছি। একদিন গুরু কি বললো না, গুরু তার প্রিয় শিষ্যকে বললো যে তুমি এসো, আমরা একটা খেলা খেলবো, ঠিক আছে। সেখানে কি করা হচ্ছে না, সেখানে গুরু একটা জায়গাতে ফিক্সড দাঁড়িয়ে রইলো, ঠিক আছে। এবারে
শিষ্যটার হাতগুলো ধরলো এবং শিষ্যটাকে এরকম ভাবে ঘোরাতে লাগলো, ঠিক আছে। গুরু কিন্তু এক জায়গায় ফিক্সড, শিষ্যটাকে চারিদিকে ঘোরাতে লাগলো হাতগুলো ধরে। কি বলছি বুঝতে পারছিস? গুরু এখানে মাঝখানে দাঁড়িয়ে রয়েছে আর শিষ্যটার হাতগুলো এরকম করে ধরে রয়েছে, এবার শিষ্যটাকে চারদিকে ঘোরাতে লাগলো তার চারিদিকে। এবারে গুরু একটা প্রশ্ন করলো কি, যে শিষ্যকে, যে যে গুরু বলছে বলছে আমি তো তোমার গুরু, বলছে হ্যাঁ গুরু। আচ্ছা, দিয়ে বলছে আমি তো তোমার থেকে ভারী, বলছে হ্যাঁ এটাও ঠিক। তাহলে বলছে আমি এখানে প্রধান, তাই তো? দিয়ে বলছে হ্যাঁ আপনি এখানে প্রধান, বলছে আমি তো এখানে কেন্দ্রে রয়েছে, বলছে হ্যাঁ আপনি কেন্দ্রে রয়েছেন। এবারে কি হলো, এবারে যেটা হলো যে হঠাৎ করে শিষ্যের যে হাতটা, সেই হাতটা ছাড়া হয়ে গেছে। শিষ্যের হাতটা কি হয়েছে, ছাড়া হয়ে গেছে। শিষ্যটা দেখলো, দেখলো যে শিষ্যটা দূরে গিয়ে একটা জায়গায় পড়ে গেছে, ঠিক আছে। হাতটা ছেড়ে দিলে কি হবে, ঘুরতে ঘুরতে হাতটা হঠাৎ ছেড়ে দিলে সে দূরে গিয়ে ছিটকে পড়েছে শিষ্যটা, ঠিক আছে। এবারে সে আস্তে আস্তে কি করছে না, ধুলো ঝাড়তে ঝাড়তে আসছে। আর শিষ্য এসে দেখছে যে আমি তো পড়েইছি, গুরুও কিন্তু পিছন দিকে পড়ে গেছে, ঠিক আছে। তাহলে গুরু যে ঘুরছিল এবং শিষ্য তার সাথে ঘুরছিল, শিষ্য তো পড়েইছে দূরে, গুরুও কিন্তু পড়েছে কিন্তু কাছে পড়েছে আর কি, ঠিক আছে। তো এই জায়গা থেকেই বুঝতে পারা যাবে কি না, এই জায়গা থেকেই বুঝতে পারা যাবে যে কমন সেন্টার অফ গ্র্যাভিটি ব্যাপারটা কি। এখানে সেন্টারে আমাদের পৃথিবী রয়েছে আমি বুঝতে পারছি, এখানে কেন্দ্র আমাদের চাঁদের কেন্দ্র রয়েছে বুঝতে পারছি, চাঁদ কাকে প্রদক্ষিণ করছে, চাঁদ নিজের চারিদিকেও ঘুরছে, আবার কি করছে, আবার পৃথিবীর চারিদিকেও ঘুরছে, তাই তো? চাঁদ নিজের চারিদিকেও ঘুরছে আবার পৃথিবীর চারিদিকেও ঘুরছে। এর ফলে কি হচ্ছে, এর ফলে চাঁদের যে কেন্দ্র এবং পৃথিবীর যে কেন্দ্র এর একের একে অপরের সঙ্গে কি রয়েছে, আকর্ষণ বল দ্বারা বাঁধা রয়েছে। এবারে আকর্ষণ বল দ্বারা বাঁধা রয়েছে মানে এই নয় যে আমাদের পৃথিবী চাঁদকে আকর্ষণ করছে শুধুমাত্র, এটার উল্টোটাও বটে, যে চাঁদও কিন্তু পৃথিবীকে আকর্ষণ করছে। হয়তো আকর্ষণ বলটা চাঁদের পৃথিবীর তুলনায় চাঁদের অনেক কম। কি বললাম বুঝতে পারলি? পৃথিবীও চাঁদকে যেমন আকর্ষণ করছে, চাঁদও কিন্তু পৃথিবীকে আকর্ষণ করছে। পৃথিবী যেহেতু ভারী হওয়ার জন্য এই আকর্ষণ বলটা অনেক বেশি, চাঁদের কিন্তু আকর্ষণ বলটা তুলনামূলক অনেক কম, ঠিক আছে। কিন্তু যদি কোনো কারণে চাঁদ যদি ছিটকে বেরিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে, চাঁদও যেমন ছিটকে বেরিয়ে যেতে পারে, পৃথিবীও কিন্তু সেই সময় কিন্তু কি হবে, তার কক্ষপথ থেকে ছিটকে বেরিয়ে যেতে পারে। তাহলে এরা পরস্পরের সঙ্গে ঘুরছে, তার মানে কি, এরা এমন একটা পয়েন্টে এরা স্থির রয়েছে বা এমন একটা পয়েন্ট দ্বারা যুক্ত রয়েছে, যে পয়েন্টে কি না, যে পয়েন্টটা আমাদের এই দুটোকে বেঁধে রেখেছে, ঠিক আছে, এই দুটোকে বেঁধে রেখেছে। আর সেই পয়েন্টটাকেই বলা হচ্ছে কি না, সেই পয়েন্টটাকেই বলা হচ্ছে কমন সেন্টার অফ গ্র্যাভিটি। এই কমন সেন্টার অফ গ্র্যাভিটি কোন দিকে থাকবে, কমন সেন্টার অফ গ্র্যাভিটি মনে রাখবি, যে বস্তুটা ভারী তার দিকেই কমন সেন্টার অফ গ্র্যাভিটি থাকবে। এখানে হাতুড়ির যেমন আমরা মাথাটা কি দেখলাম, ভারী রয়েছে, তাহলে সেই দিকটাই আমার আঙুলটা দিতে হচ্ছে ব্যালেন্স করার জন্য। ঠিক একই রকম ভাবে কমন সেন্টার অফ গ্র্যাভিটি এখানে চাঁদ এবং পৃথিবীর মধ্যে আমরা দেখতে পাবো, যদি আমরা দেখি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে, আমরা দেখতে পাবো যে কমন সেন্টার অফ গ্র্যাভিটি কিন্তু আমাদের পৃথিবীর মধ্যেই অবস্থান করছে। সেটা কিন্তু কেন্দ্রে নয়, সেটা কিন্তু কোরে নয়, সেটা অ্যাকচুয়ালি গুরুমণ্ডলে। সেটা কোথায় থাকবে, সেটা থাকবে গুরুমণ্ডলে। গুরুমণ্ডল এবং ভূত্বকের মাঝামাঝি একটা জায়গায় থাকবে কি, কমন সেন্টার অফ গ্র্যাভিটি। এই কমন সেন্টার অফ গ্র্যাভিটি বরাবরই কিন্তু কি হয়, বরাবরই কিন্তু আমাদের এই পৃথিবী এবং চাঁদের যে একটা কমন সেন্টার, সেটা কিন্তু অবস্থান করছে এবং এই বরাবরই তারা কিন্তু ঘুরে চলেছে। বোঝা গেল? ঠিক একই রকম ভাবে সূর্য এবং পৃথিবীর মধ্যে যখন আমরা কমন সেন্টার অফ গ্র্যাভিটি বের করতে দেখবো, তখন দেখবো কিনা কমন সেন্টার অফ গ্র্যাভিটি কার দিকে থাকবে, সূর্যের দিকে থাকবে বা সূর্যের কাছাকাছি জায়গায় অবস্থান করবে। বোঝা গেল? মানে সূর্যের দিকেই বেশিরভাগ অংশটা থাকবে, কারণ সূর্যের ভরটা বেশি। এখানে যেমন গুরুর দিকটা দেখলাম কি, গুরু ছিটকে পড়েছে কিন্তু খুব কাছে পড়েছে, তার মানে কমন সেন্টার অফ গ্র্যাভিটিটা ওর কাছাকাছি ছিল, ঠিক আছে, এই জন্য। আর এখানে কিন্তু যেহেতু হালকা বস্তুটা অনেক দূরে ছিটকে ছিটকে পড়বে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে কমন সেন্টার অফ গ্র্যাভিটিটা খুব ইম্পর্টেন্ট কি জন্য, আমাদের টাইডস এর জন্য। তাহলে এত কিছু কেন বললাম, কমন সেন্টার অফ গ্র্যাভিটি কেন আমি আলোচনা করলাম, তার কারণ হচ্ছে ওই যে ছিটকে পড়ার যে ব্যাপারটা, ওই ব্যাপারটাই এবার আমাদের কাজে লাগবে। ওই যে ছিটকে পড়ার ব্যাপারটা, ওর ফলেও কিন্তু কি হয়, টাইডস কিন্তু প্রডিউস হতে পারে, ওর ফলেও কিন্তু কি হয়, টাইডস প্রডিউস হয়ে থাকে, ঠিক আছে। এটা একটা জায়গা। আর কি রয়েছে, আর আমাদের যেটা রয়েছে সেন্ট্রিফিউগাল ফোর্স ডিউ টু ইটস রোটেশন। সেন্ট্রিফিউগাল ফোর্সটা আবার একটা খুব ক্রিটিক্যাল জিনিস, যেটা বেশিরভাগ বই দেয়া থাকে। অ্যাকচুয়ালি সেন্ট্রিফিউগাল ফোর্স বলে কোনো ফোর্স হয় না, এটা মাথায় ঢুকিয়ে নেয়। সেন্ট্রিফিউগাল ফোর্স বলে কোনো ফোর্সই নেই। সেন্ট্রিফিউগাল যে ফোর্স বা কেন্দ্র বহির্মুখী যে বল, এই বল বলে কোনো বলই নেই, ঠিক আছে। কেন্দ্র বহির্মুখী বল বলে কোনো বল নেই, এটা কিন্তু একটা মেন জিনিস। বহির্মুখী বল বলে কোনো বল নেই। যদি 11 বা 12, 11 এর ফিজিক্সে নেই, 12 এর ফিজিক্সে যদি দেখিস, তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্স এবং সেন্ট্রিপিটাল ফোর্সটা খুব ভালো করে রয়েছে, ঠিক আছে। এছাড়াও তুই 10 এর যদি আইসিএসসি বোর্ড ইয়ে রয়েছে, বোর্ডের যদি বই থাকে আরো, ঠিক আছে, তাহলে সেখানেও পাবি এটা, ঠিক আছে। সেন্ট্রিপিটাল, সেন্ট্রিপিটাল ফোর্স আমরা জানি, সেন্ট্রিপিটাল মানে কি, কেন্দ্রমুখী, মানে কেন্দ্রের দিকে যে বলটা কাজ করবে, কোন একটা কেন্দ্রের দিকে যে বলটা কাজ করবে সেটাকে বলে থাকি কেন্দ্রমুখী, মানে সেন্ট্রিপিটাল। আচ্ছা,
আর সেন্ট্রিফিউগাল মানে হচ্ছে কি বললাম, কেন্দ্র বহির্মুখী। খুব ভালো জিনিস। এবারে দেখ কেন্দ্র বহির্মুখী, এবারে দেখ একটা জিনিস মনে রাখবি যে কেন্দ্র বহির্মুখী বল বলে কোনো বল হয় না। কি করে হয় না সেটা বলছি, এবার দেখ একটু ভালো করে বুঝি, ফিজিক্স একটু বোঝার চেষ্টা করবি। দেখ আমরা যখন মনে কর আমরা যখন সেই ইয়েগুলো দেখি, আমরা কি বলে ওটাকে, মেরিগো রাউন্ড, মানে সেই চড়ক গুলো, ঠিক আছে, যে চড়ক গুলো আসে দেখবি, ঠিক আছে, চড়ক গুলো কি হয় না, চড়ক গুলো আসে দেখবি মেলাতে, এরকম করে মেলাতে থাকে, চড়ক গুলো এরকম করে আটকানো থাকে নিচে একটা স্ট্যান্ড দিয়ে। চড়ক গুলো কি হয়, এখানে বিভিন্ন ধরনের সেই খোপ খোপ থাকে যেখানে মানুষ চাপতে পারে, ঠিক আছে, আমি যদিও চাপিনি, ভয় যাবেনি, ঠিক আছে। তাহলে এগুলো এরকম ভাবে থাকে। তাহলে এখানে কি হচ্ছে না, এটা এরকম করে ঘুরছে, এটা এরকম ভাবে ঘুরে, বা এরকম ভাবে ঘুরে উল্টো দিকে ঘুরতে পারে, আবার এদিকে ঘুরতে পারে, যে কোনো দিকে ঘুরে, ঠিক আছে, এদিকে ঘুরতে পারে বা এদিকে ঘুরতে পারে, তাই তো, এরকম ভাবে ঘুরে। এবারে এবারে ব্যাপারটা কি সেটা বুঝতে হবে, যে সেন্ট্রিপিটাল ফোর্স মানে হচ্ছে যে বলটা কেন্দ্রের দিকে কাজ করছে। যখনই কোনো একটা বস্তুকে তুই ঘোরাবি, মনে কর একটা তুই কি করলি না, একটা একটা বলকে তুই কি করলি, সুতো দ্বারা বেঁধে দিলি, দিয়ে তুই হাতে করে ঘোরাতে লাগলি, তোর হাতের চাপ দিয়ে কি করে ঘোরাতে লাগলি, এরকম ভাবে ঘোরাতে লাগলি, ঠিক আছে, একটা বলকে কি করলি, সুতো দ্বারা বেঁধে দিলি, দিয়ে চাপ দিয়ে ঘোরাতে লাগলি। এর ফলে কি হচ্ছে, এর ফলে বলটা কি হচ্ছে না, বলটা ঘুরছে। এবং বলটা কি জন্য ঘুরছে, বলটা ঘুরছে তার কারণ হচ্ছে বলটাকে একটা টান দ্বারা টেনে রেখেছিস তুই। বলটা কেন বাইরে বেরিয়ে যাচ্ছে না, তার কারণ একটা টান রয়েছে। কি টান, এই ভেতর দিকে একটা টান কাজ করছে, একটা কি কাজ করছে, একটা ফোর্স কাজ করছে। ভিতর দিকে কি করছে, এই সুতো সুতো বাঁধা রয়েছে বলে কি ভিতর দিকে সবসময় একটা ফোর্স কাজ করছে। এই ফোর্সটাকে বলা হয় এই যে সেন্ট্রিপিটাল ফোর্স, কেন্দ্রের দিকে কাজ করছে, টুয়ার্ডস দ্য সেন্টার। সেই জন্য এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় কেন্দ্রমুখী। বোঝা গেল? আমরা কি করছি, আমরা যখন বলটাকে ঘোরাচ্ছি তখন কি করছে না, এটা এই এর সাথে জুড়ে রয়েছে, এটা ভেতর দিকে একটা ফোর্স কাজ করছে, যে ফোর্সটাকে বলা হয় সেন্ট্রিপিটাল ফোর্স বা কেন্দ্রমুখী বল। বোঝা গেল? কেন্দ্রমুখী বল দ্বারা কিন্তু এই চারদিকে ঘুরছে। খুব ভালো জিনিস। এটা একটা ফোর্স, এই ফোর্সটা কিন্তু রিয়েল ফোর্স, এই ফোর্সটা কিন্তু রিয়েল ফোর্স, এটা সত্যি সত্যি আছে, এটা কিন্তু সত্যি সত্যি কিন্তু আছে। এই ফোর্সটা কিন্তু কাজ করে, যখন একটা হাতে ঘোরাবে কোনো জিনিস, তখন যদি ভেতর দিকে কি করে না, ভেতর দিকে সে একটা টান দ্বারা কিন্তু কি করে, টান দ্বারা কিন্তু সে এটা ঘুরতে থাকে। এই টানটাকে বলা হয় টেনশন, ঠিক আছে, টেনশনাল ফোর্স। এই টেনশনাল ফোর্সটাকে অ্যাকচুয়ালি কি বলা হয়, সেন্ট্রিপিটাল ফোর্স। টেনশনাল মানে কি, টান বল, ঠিক আছে, টান বল। এই টান বলের জন্য কি হয়, আমাদের সেন্টিমিটার, এই ফোর্সটাকে সেন্টিমিটার ফোর্স বলা হয়, ঠিক আছে, কারণ কেন্দ্র দিকে এটা ফোর্সটা কাজ করছে সেজন্য। ভালো জিনিস, এটা কিন্তু জানিস সবাই। এবারে সেন্ট্রিফিউগাল ফোর্স, তুই বলতেই পারিস যে এই বলটা বাইরের দিকে ছিটকে যাওয়ার একটা প্রবণতা দেখা যাবে। বাইরের দিকে ছিটকে যাওয়ার একটা কি দেখা যাবে, প্রবণতা দেখা যাবে। তাহলে সেটাকে বলে থাকি আমরা কি, সেন্ট্রিফিউগাল ফোর্স। আমরা এটা জানি যে বাইরের দিকে ছিটকে যাওয়ার একটা কি প্রবণতা দেখা যায়, এটাকে বলা হয় সেন্ট্রিফিউগাল ফোর্স। কিন্তু বাস্তব জিনিস যদি দেখিস, তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্স বলে কিছু ফোর্স নেই। এটা আমরা সেন্ট্রিফিউগাল ফোর্সটা কখন অ্যাপ্লাই করি, মনে কর আমি বাইরের দিক থেকে দেখছি এই বলটাকে, বা এই যে এই চড়কটাকে আমি বাইরের দিক থেকে দেখছি। যখন আমি এখান থেকে দাঁড়িয়ে দেখছি, তখন কি হচ্ছে, তখন আমি দেখতে পাচ্ছি যে এই লোকগুলো ঘুরছে, এই লোকগুলো যারা চেপে রয়েছে তারা ঘুরছে, ঠিক আছে, এই লোকগুলো যারা চেপে রয়েছে তারা ঘুরছে। কিসের জন্য ঘুরছে, এখানে কি রয়েছে, আমার এখানে সেন্ট্রিপিটাল ফোর্স দ্বারা এটাকে বাঁধা রয়েছে। এটা কি থাকে, এটা বাঁধা থাকে, এই জায়গাটা তো ইয়েতে করা থাকে, রড দিয়ে বা কিছু দিয়ে এরকম করে টান দিয়ে বাঁধা থাকে, তাই তো। তারপরে ঘুরছে এটা, এই টান দ্বারা বাঁধা আছে বলি কিনা, এটাকে বলছি আমরা সেন্ট্রিপিটাল ফোর্স। আমি যখন বাইরে থেকে দেখি, আমি যখন দাঁড়িয়ে আছি, ঠিক আছে, আমি চাপিনি, আমি দাঁড়িয়ে আছি, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি যখন দেখছি কেউ ঘুরছে, তখন সেটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স দ্বারা ঘুরছে। এবারে এবারে মনে কর এই যে মেরিগো রাউন্ড বা এই যে তোর চড়কটা, এই চড়কটা ধর বক্স টাইপের যদি থাকে, মনে কর একটা বক্স টাইপের থাকে, এটা তো ওপরে বসে বসে থাকে লোক। এটা যদি বক্স করে দেওয়া হতো, যে বড় বড় বক্স থাকলো, সেই বক্সের ভিতরে ঢুকে বসতে হবে, সেখানে মনে কর আমি চেপেছি, ঠিক আছে, আমি চেপেছি বা আমি চাপিনি, আমি এমনি তো চাপিনি, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমি চাপিনি, আমি বাইরে দাঁড়িয়ে আছি, কে চেপেছে, শুভদীপ চেপেছে, আর আকাশ চেপে গেছে, ঠিক আছে, দুজন চেপে গেছে বক্সের ভেতরে, ঠিক আছে। এবারে এরকম করে ঘুরছে, ওরা ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে। এবারে শুভদীপ কি করছে, শুভদীপ বলছে, আর আকাশ তুই তো মানে ইয়ে হয়ে আছিস, কি বলে, শুভদীপ যদি এখানে দেখতে পায় আকাশকে, তাহলে আকাশকে কি বলবে, তুই তো এই তো তুই তো ঘুরিস নি, তুই এক জায়গায় স্থির আছিস। ভেতরে যদি থাকিস, তাহলে সেক্ষেত্রে কি দেখা যাবে, সেক্ষেত্রে দেখা যাবে যে স্থির অবস্থায় রয়েছে, বা একটা বল অনুভব করতে পারবি। সেটা কি মনে হবে, যেটা মনে হবে যে বাইরের দিকে আমাদেরকে ছিটকে ফেলে দিচ্ছে, বাইরের দিকে আমাকে কি করছে, ছিটকে ফেলে দিচ্ছে। প্রথমত একটা জিনিস প্রথমে বুঝতে পারবে যে একজন স্থির রয়েছে আর একজনের সাপেক্ষে, কারণ দুজনে তো বক্সের ভিতরে বন্দি রয়েছে, কেউ দেখতে পাচ্ছে না কিভাবে ঘুরছে, ঠিক আছে। কিন্তু একটা ফোর্স অনুভব করবে, যে মনে হবে কি না, মনে হবে যদি ওপর থেকে নিচে নামে, তখন মনে হবে কি, মনে হবে যে ওপর দিকে উঠে যাচ্ছি আমরা। আর যখন কি হবে, যদি এটা এটা নিচ থেকে ওপর দিকে, তখন উল্টোটা মনে হবে, যেমন লিফটের ক্ষেত্রে আমাদের হয়ে থাকে, তাই তো, এই জিনিসটা মনে হবে। তাহলে সেক্ষেত্রে যে ভেতরে দুজন বসে আছে, তারা জানে যে সেন্ট্রিপিটাল ফোর্স বলে একটা ফোর্স আছে,
সেন্ট্রিপিটাল ফোর্স বলে একটা ফোর্স রয়েছে, ঠিক আছে, যেটা কখন কাজ করে, যখন ওই জিনিসটা ঘুরছে তখন কাজ করছে। এবারে এই সেন্ট্রিপিটাল ফোর্সের জন্য যে ঘুরছে এটা সে প্রমাণ করতে পারবে না, সে বলবে যে তো স্থির রয়েছে, এটা তো স্থির রয়েছে, এরা দুজনে তো এক জায়গায় স্থির রয়েছে, কেউ তো আর কারো চলনটা বুঝতে পারছে না। আমি বাইরে দাঁড়িয়েছি বলে বুঝতে পারছি যে ঘুরছে, কিন্তু এরা ভেতরে বক্সের ভেতরে বুঝতে পারবে না, ঠিক আছে, শুধুমাত্র বুঝতে পারবে যে একটা ফোর্স কাজ করছে। এই সেন্ট্রিপিটাল ফোর্সটাকে সে প্রমাণ করতে পারবে না। তার জন্য একটা কনসেপ্ট নিয়ে আসবে কি, যে সেন্ট্রিপিটাল ফোর্সটা কোন দিকে কাজ করছে, টুয়ার্ড সেন্টার, মানে এই দিকে কাজ করছে। তাহলে আমি একটা ফলস নিয়ে আসি, একটা ফলস কি নিয়ে আসি, একটা ফলস ফোর্স নিয়ে আসি, যে ফোর্সটা কোন দিকে কাজ করবে, এই দিকে কাজ করবে, কোন দিকে, বিপরীত দিকে, ঠিক আছে, এটা বিপরীত দিকে কাজ করবে, কার, সেন্টারের বিপরীত দিকে, সেটাকে নাম দেওয়া হচ্ছে কি, সেন্ট্রিফিউগাল। এবারে সেন্ট্রিফিউগাল ফোর্সের যে কনসেপ্টটা যদি নিয়ে আসে, তাহলে শুভদীপ মানে আরামসে প্রমাণ করতে পারবে কি, যে ভাই ভিতর দিকে সেন্ট্রিপিটাল ফোর্স কাজ করছিল, বাইরের দিকে সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করছিল, সেই জন্য আমরা স্থির অবস্থায় ছিলাম, আমরা কিন্তু চড়কে কিন্তু ঘুরিনি, ঠিক আছে। তাহলে এই যে ফোর্সটা সে নিয়ে এলো, এই ফোর্সটা যদি হয় 10 ইউনিট, তাহলে সেক্ষেত্রে ও কি বলছে, যে 10 ইউনিট ভেতর দিকে কি হচ্ছে, সেন্টিমিটার ফোর্স হচ্ছে, তাহলে বাইরের দিকে সে 10 ইউনিট সেন্ট্রিফিউগাল ফোর্স কিন্তু সেই ধরে নেবে বা কল্পনা করে নেবে, যার ফলে 10 কেটে গেলে কি হবে, 0। তাহলে এরা ভেতরে দেখবে যে নিজেরা স্থির অবস্থায় রয়েছে। তো এই যে ফোর্সটা, এটা একটা কাল্পনিক ফোর্স, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় কি, সিউডো ফোর্স, কল্পনা করা হয়। সিউডো মানে যে ছদ্ম একটা বল বলতে পারি, যেটাকে কল্পনা করা হয়। কেন? কারণ আমাদের এখানে এই প্রমাণটা করার জন্য কি, এই প্রমাণটা করার জন্য যে আমাদের সেন্ট্রিপিটাল ফোর্স এবং সেন্ট্রিফিউগাল ফোর্সটা 0 হয়েছে বলে আমরা স্থির অবস্থায় রয়েছি। তো সেন্ট্রিফিউগাল ফোর্স মনে রাখবি, যে সেন্ট্রিফিউগাল ফোর্সটা আমরা তখনই অ্যাপ্লাই করব বা সেন্ট্রিফিউগাল ফোর্সটা আমরা তখনই পাবো যখন কি না, যখন যে দেখছে তার উপরে নির্ভর করছে, যে অবজারভার। আমি বাইরে থেকে দেখতে পাচ্ছি কি, বাইরে থেকে আমি কোনো সেন্ট্রিফিউগাল ফোর্স দেখতে পাচ্ছি না, কারণ শুধুমাত্র সেন্ট্রিপিটাল ফোর্সের দ্বারাই এরা ঘুরছে। আমি বাইরে দাঁড়িয়েছি, বাইরে থেকে দেখছি, ঠিক আছে, কিন্তু যারা ভেতরে রয়েছে তারা কিন্তু কি করবে, তারা কিন্তু এই সেন্ট্রিফিউগাল ফোর্সটাকে কিন্তু অ্যাপ্লাই করবে, যাতে তারা এটা প্রমাণ করতে পারে যে ভেতরে তারা স্থির অবস্থায় ছিল। বুঝতে পারলি কেসটা? তাহলে অবজারভারের উপর ডিপেন্ড করছে, যে এখানে দেখছে তার উপরে ডিপেন্ড করছে যে তার সেন্ট্রিপিটাল ফোর্স মানে সেন্ট্রিফিউগাল ফোর্সটা কি হবে। যে বাইরে রয়েছে, মানে যে এই ফ্রেমটার বাইরে রয়েছে, রোটেশন ফ্রেমটা, সে কিন্তু সেন্ট্রিফিউগাল ফোর্স দেখতে পাবে না। যে ভেতরে থাকবে, যে ওই ফ্রেমটার ভেতরে থাকবে, যে কোনো ফ্রেম হতে পারে, ঠিক আছে, সেই ফ্রেমটার যে ভেতরে থাকবে, যদি এখানে বলটা ঘুরছে, সেই বলের ভেতরে যদি কেউ থাকে, সে কিন্তু এটা কি বলবে, যে ভেতরে যে আমি বাইরে থেকে ঠেলার একটা প্রবণতা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। বোঝা গেল ব্যাপারটা কি? এটা হচ্ছে মেন কনসেপ্ট। তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্স বলে কোনো ফোর্স নেই। তোর কাছে কোশ্চেন আসতেই পারে যে তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্স বলে তো কোনো ফোর্স নেই, তাহলে ওই যে বাইরের দিকে যে ছিটকে যায় সেটা কিসের জন্য হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে বাইরের দিকে ছিটকে যায়, আমরা পড়েছি যে বাইরের দিকে ছিটকে যায় পৃথিবীর আর্থের রোটেশনের জন্য, সেটা কেন হচ্ছে? তার কারণ হচ্ছে, এখানে আসবে আমাদের নিউটন বাবা, ঠিক আছে, এখানে কি আসবে, নিউটন বাবা। নিউটন কি বলে গেছে? নিউটন বলেছে একটা কথা, ইনার্সিয়ার বাংলা আমিও জানিনি, ঠিক আছে, ইনার্সিয়া এটা সার্চ করবি। ইনার্সিয়া যেটা, সেটা বলে গেছে, কি বলেছে, নিউটনের ফার্স্ট ল আমরা যদি পড়ি, তাহলে আমরা দেখতে পাবো যে নিউটন কি বলে গেছে। নিউটন বলে গেছে যে আমাদের কোনো একটা বস্তুকে যদি আমরা কি করি, আমরা যদি কোনো বাধা না দিই, তাহলে সে কি করবে, সে কিন্তু তার সোজা পথে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে, সে কিন্তু কোনো বাঁকা পথ অবলম্বন করবে না, সে যেদিকে যাওয়ার চেষ্টা করছিল সেদিকেই যাবে। এই যে যাওয়ার যে প্রবণতা, এটাকেই বলা হচ্ছে ইনার্সিয়া। মানে এই যে বলটা মনে কর যাচ্ছে, আমি এখানে যদি ফ্রেশ করে ছবি, এই যে বলটাকে আমি সুতো দ্বারা বেঁধে রেখেছি এখানে, এবারে বলটা মনে কর এরকম ভাবে ঘুরছে, বলটা এরকম ভাবে কি হচ্ছে, এরকম ভাবে ঘুরছে। তাহলে এক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে এক্ষেত্রে বলটা ধর এভাবে ঘুরছে, তো এইভাবে যদি বলটা ঘুরে, তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো না, আমরা বলটার গতির অভিমুখটা কোন দিকে, এরকমভাবে দেখতে পাবো আমরা। এবারে ইনার্শিয়া কি বলছে, ইনার্শিয়া বলছে যে বলটা তো ঘুরছে এরকমভাবে একটা গোলাকৃতি পথে, ধর আমি বলছি, বা এটা যদি মিডিলে আমি এটাকে ধরে থাকি এখানে, তাহলে এইভাবে ঘোরাচ্ছি আমি। আচ্ছা, এবারে কি হচ্ছে, বলটা যদি এই পথে ঘরে, তাহলে সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে বলটার একটা নির্দিষ্ট বিন্দুতে কি হবে না, একটা নির্দিষ্ট বিন্দু পরপর কি হচ্ছে না, তার দিকটা চেঞ্জ হচ্ছে, যাওয়ার কথা ছিল এদিকে বা যাচ্ছে এদিকে, ঠিক আছে। এবার যদি মনে করো আমি এখানে বলটাকে ছেড়ে দিই, এখানে সুতরাং যদি কেটে দিই, এখানে বলটা কোন দিকে যাবে, বলটা এই পথে যাবে, আমি এটা ইয়েলো কালারে দেখাই, বলটা কোন দিকে যাবে, এই কালারে এইদিকে যাবে। আবার বলটা তো যাচ্ছিল, যেতে যেতে মনে করো এইদিকে যাচ্ছিল, বলটা যাচ্ছিল এইদিকে, আমি যদি এই দড়িটা কেটে দিই এখানে, তাহলে কোন দিকে যাবে, এটা যেত এইদিকে, কিন্তু যেহেতু দড়িটা বাঁধা রয়েছে আমার ঘুরছে এই পথে। আবার এইখানে যে বলটা যাচ্ছিল, সেই বলটা এদিকে যাওয়ার কথা ছিল, মানে যাচ্ছে, কিন্তু যদি আমি এখানে কেটে দিতাম এখানে এই দড়িটা, তাহলে সেক্ষেত্রে কোন দিকে যেত, এটা হয়তো এই দিকে চলে যেত, তাই তো, বা এইখানে এটা হয়তো এই গোল পথে না গিয়ে কোন দিকে যেত, এইদিকে যেত, বা এটা এইদিকে যেত, ঠিক
ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কি দেখা যাচ্ছে না, এই ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে আমার এই বলটা যেহেতু একটা দড়ি দ্বারা বা একটা কোনো একটা বাধা দ্বারা বা টান দ্বারা যুক্ত রয়েছে, সেই জন্য কিন্তু এটা সেই পথে ঘুরছে। কিন্তু এটা যদি আমরা যদি এটাকে যদি মুক্ত করে দিই, তাহলে সেক্ষেত্রে যেদিকে তার গতিটা ছিল সেই দিকেই সে কিন্তু যেত। এটাকে ইনার্সিয়া বলা হচ্ছে, আর কিছুই নয়। ঠিক আছে, এইটুকুই বোঝা গেল। এবার টাইটসটা আমার কি হতে পারে, কিরকম ভাবে সৃষ্টি হতে পারে সেটা আমরা দেখবো একে একে। হ্যাঁ, আমাদের টাইটস কত ধরনের হতে পারে সেগুলো আমরা একে একে দেখবো। ঠিক আছে, প্রথমত আমাদের কি হয় না, আমাদের সূর্য, আমাদের এখানে আমাদের কনসেপ্টটা বুঝতে হবে যে সূর্য, চাঁদ এবং পৃথিবী কিরকম ভাবে কাকে কিরকম ভাবে প্রদক্ষিণ করছে সেটা বুঝতে হবে। যদি এখানে আমাদের সূর্য থাকে মাঝে, এখানে যদি সান থাকে, তাহলে একে কিভাবে প্রদক্ষিণ করছে না, একে একে এরকম ভাবে প্রদক্ষিণ করছে কে, পৃথিবী। এরকম ভাবে উপবৃত্তাকার কক্ষপথে কি করছে, প্রদক্ষিণ করছে কে, পৃথিবী, তাই তো। আর পৃথিবীকে প্রদক্ষিণ করছে কে, চাঁদ। সেটা কি রকম প্রদক্ষিণ করছে, সেটা কিন্তু এরকম ভাবে প্রদক্ষিণ করছে। ঠিক আছে, তার কক্ষপথটা এরকম, মানে সে কিন্তু পুরোপুরি প্লেন নয়, মানে এরকম ভাবে কিন্তু কি হয়, সূর্যের সাথে কিন্তু প্লেন হিসাবে নেই এরকম ভাবে। এটা যদি সূর্য হয় মাঝে, পৃথিবী ঘুরছে একে এরকম ভাবে, ঠিক আছে, চাঁদ প্রদক্ষিণ করছে এইভাবে। মানে সূর্য এবং পৃথিবী যদি একটা তল বরাবর থাকে, এটা যদি সূর্য হয় মাঝেরটা, আর পৃথিবী যদি তার চারিদিকে এরকম তল বরাবর থাকে, একটু ভুল হচ্ছে ছবিটা, এটা সূর্য হয়, পৃথিবী যদি এর তল বরাবর এরকম ভাবে ইয়ে করে, তাহলে চাঁদ কিন্তু তাকে, পৃথিবীকে প্রদক্ষিণ করছে এই তল বরাবর, মানে তলটা এরকম চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, একই তল বরাবর থাকছে না। আমরা ভাবি কি না, আমরা ভাবি যে চাঁদও হয়তো পৃথিবীকে সেম তল বরাবর, মানে এরকম প্লেন বরাবর কিন্তু কি করে থাকে, প্রদক্ষিণ করে থাকে, কিন্তু এটা নয়, একটু টিল্টেড থাকে, একটু বাঁকা থাকে, মানে উপর নিচে ওঠানামা থাকে, এরকম প্রদক্ষিণ করে না, এরকম ভাবে প্রদক্ষিণ করে। ঠিক আছে, উপর নিচে কক্ষপথ থাকে এরকম ভাবে। ঠিক আছে, এরকম ভাবে কক্ষপথ থাকে চাঁদের, চাঁদ পৃথিবীকে যখন প্রদক্ষিণ করছে। বোঝা গেল, এটা কিন্তু একটা মানে মোটামুটি একটা জায়গা। এবারে এবারে আমাদের কত ধরনের ইয়ে হতে পারে, কি বলে, আমাদের জোয়ার ভাটা কত ধরনের হতে পারে। এখানে বলে দিই যে প্রথমত হচ্ছে যে সূর্য, পৃথিবী এবং চাঁদ, এরা যখন একটা সরলরেখায় চলে আসে, কোন একটা সময় একটা সরলরেখায় চলে আসে, সেই পজিশনটাকে বলা হয় সিজিগি। ঠিক আছে, সিজিগি। তাহলে এইটা কি হচ্ছে না, সিজিগি পোর্শন মানে হচ্ছে যে সূর্য, চাঁদ এবং পৃথিবী যখন একটা সরলরেখায় চলে আসে, ঠিক আছে, তখন তাকে আমরা বলে থাকি সিজিগি। এবারে ভালো করে জিনিসটা বুঝ, যখন একটা সরলরেখায় চলে আসবে তখন ব্যাপারটা কিরকম হতে পারে। এটা ধর সূর্য, এটা সান, ঠিক আছে। এবারে ধর কি হয়েছে না, এবারে ধর এখানে চাঁদ রয়েছে, এখানে পৃথিবী রয়েছে। ভালো করে বুঝবি জিনিসটা, এখানে সূর্য রয়েছে, এখানে চাঁদ রয়েছে, এবং তার পেছনে এখানে রয়েছে আর্থ। তাহলে এটা একটু লিখে নি, এটা হচ্ছে মুন। তাহলে এখানে পরস্পর একটা সরলরেখাতে চলে এসেছে, এই পোর্শনটাকে বলা হয় সিজিগি। ঠিক আছে, সিজিগি, বোঝা গেল, একটা সরলরেখায় চলে এসেছে। এবারে এর দুটো কনসেপ্ট হতে পারে, সিজিগির আবার দুটো কনসেপ্ট হয়। একটা হচ্ছে কি, একটা হচ্ছে অপোজিশন, আর একটা হচ্ছে কনজাংশন। ঠিক আছে, অপোজিশন আর একটা হচ্ছে কনজাংশন, এই দুটো জিনিস কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, এই দুটো জিনিস কিন্তু কি হয়ে থাকে, এখানে দুটো জিনিস হয়ে থাকে, কনজাংশন, এই দুটো জিনিস কিন্তু হয়ে থাকে। এবার কোনটা কনজাংশন কোনটা অপোজিশন, এই জিনিসটা আমাকে বুঝতে হবে। দেখ, প্রথমত সূর্য এবং পৃথিবীর মাঝে যখন চাঁদ চলে আসবে, এখানে কি কি জিনিসটা হবে বলতো, সূর্য এবং পৃথিবীর মাঝে চাঁদ চলে আসে, এখানে কি ঘটনা ঘটতে পারে। সোলার এক্লিপস মানে হচ্ছে আমাদের কি, সূর্য গ্রহণ, সূর্য গ্রহণ হতে পারে। ঠিক আছে, সোলার এক্লিপস মানে হচ্ছে সূর্য গ্রহণ হতে পারে। একটা কি হতে পারে, সূর্য গ্রহণ হতে পারে। ঠিক আছে, সোলার এক্লিপস হতে পারে মানে সূর্য গ্রহণ হতে পারে। যদি আমাদের কি হতে পারে, আমাদের যদি এই চাঁদ এবং চাঁদরা যদি চলে আসে কার মাঝে, আমাদের পৃথিবী এবং সূর্যের মাঝে, তার মানে কি, সূর্যের ছায়াটা আমাদের পৃথিবীর উপরে পড়বে, সূর্যের ছায়াটা পড়বে। তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমাদের সূর্যের কোনো আলো পাবো না আমরা। বুঝা গেল, তাহলে সেক্ষেত্রে আমাদের সূর্যগ্রহণ হতে পারে। কিন্তু এই সূর্যগ্রহণটা হয় না হওয়ার কিছু নেই, কিন্তু চাঁদরা, ওই যে বললাম যে চাঁদটা এরকম ভাবে কিন্তু মাঝে আসে না। চাঁদরা, আমি ওই যে বললাম যে চাঁদরার যে কক্ষপথটা, সেটা পৃথিবীর সাথে কিরকম ভাবে, পৃথিবীর সাথে এরকম টিল্টেড অবস্থায় রয়েছে, এরকম হেলে অবস্থায় রয়েছে। ঠিক আছে, এরকম হেলে অবস্থায় রয়েছে। তাহলে সেক্ষেত্রে সবসময় কিন্তু সূর্যগ্রহণের পজিশন হয় না। যখন এই চাঁদটা আমাদের কি হয়, এই চাঁদটা যখন আমাদের সূর্য এবং পৃথিবীর মাঝে চলে আসে, তখন কিন্তু আমাদের আর একটা জিনিস হয়, সেটাকে বলে থাকি আমরা কি না, সেটাকে বলে থাকি আমরা অমাবস্যা। ঠিক আছে, এটাকে বলে থাকি আমরা কি, অমাবস্যা। বোঝা গেল, সূর্য এবং পৃথিবীর মাঝে যখন চাঁদ চলে আসবে তখন কি হবে,
তখন সূর্যের যে আমাদের চাঁদের যে ছায়াটা এইদিকের পোর্শনটা তো আলো পাচ্ছে না। সূর্যের এইদিকে মানে চাঁদের এইদিকের যে পোর্শনটা, এটা যদি চাঁদ করি তাহলে চাঁদের যে এই পিছনের দিকে পোর্শনটা, এই পোর্শনটা কি হচ্ছে না, এই পোর্শনটা তো আলো পাচ্ছে না সূর্যের। চাঁদ কি হয়, চাঁদের তো নিজস্ব কোনো আলো নেই, সূর্যের আলো দ্বারা কি হয়, সূর্যের আলো দ্বারা সে আলোকিত হয়। তাহলে সূর্যের যদি আলোটা সে যদি না পায়, সূর্যের আলোটা পাচ্ছে সামনের দিকটা, তাহলে এই দিকের যে ইয়েটা সেটা চাঁদের কি থাকবে, চাঁদের ফাঁকা থাকবে, কোনো রকম আলো পাবে না। যার ফলে আমরা যখন পৃথিবী থেকে দেখবো এই পোর্শনটাকে, তখন দেখতে পাবো কি অন্ধকার, কিছু নেই, অন্ধকার দেখতে পাবো পুরোপুরি। আর এই জিনিসটাকে বলা হচ্ছে অমাবস্যা। এই জিনিসটাকে কি বলা হচ্ছে, এই জিনিসটাকে বলা হচ্ছে অমাবস্যা। বোঝা গেল, এই জিনিসটাকে বলা হচ্ছে অমাবস্যা। অমাবস্যার ইংলিশটা কি, নিউ মুন। অমাবস্যাকে বলা হয় ইংলিশে নিউ মুন। তাহলে কতগুলো কনসেপ্ট বললাম দেখ। সিজিগি মানে হচ্ছে সূর্য, চাঁদ এবং পৃথিবী যখন একটা সরলরেখাতেই চলে আসবে, তখন সেই পজিশনটাকে বলছে সিজিগি। এর দুটো পজিশন, একটা যে কনজাংশন, একটা হচ্ছে অপোজিশন। কোনটা কনজাংশন, যখন পৃথিবীর একই দিকে সূর্য এবং চাঁদ থাকবে, পৃথিবীর একই দিকে যখন সূর্য এবং চাঁদ দুজনেই থাকবে, তখন তাকে বলছি কনজাংশন। তাহলে এই যে জিনিসটা, এটাকে বলা হচ্ছে কনজাংশন। বোঝা গেল। এবারে এর ফলে কি হতে পারে, এর ফলে সোলার এক্লিপস হতে পারে, সূর্যগ্রহণ হতে পারে, আমরা দেখে থাকি, ঠিক আছে। সূর্যগ্রহণ হতে পারে, একটা হতে পারে সূর্যগ্রহণ, ঠিক আছে। একটা হতে পারে কি, একটা হতে পারে সোলার এক্লিপস, সূর্যগ্রহণ, কারণ সূর্যের আলোটা পাবো না, এটা হতে পারে। আর কি হতে পারে, যেটা ম্যাক্সিমাম হয় প্রতি মাসেই, সেটা হচ্ছে অমাবস্যা। অমাবস্যা ইংলিশ কি, নিউ মুন। কেন হচ্ছে, তার কারণ হচ্ছে চাঁদ তো চলে এসছে এর মাঝে। এবারে চাঁদ আর্থের যেটা আমাদের যেটা এইদিকে নাইট পোর্শনটা, এইদিকেটা তো নাইট পোর্শন, এইদিকেটা নাইট পোর্শন। তাহলে এই নাইট পোর্শনের লোকজন কি করবে, লোকজন কিন্তু এই দিকের এটা দেখতে পাবে, এইদিকে দেখতে পাবে। আর এখানে তো আলো পড়েনি, সূর্যের আলোটা পড়েছে কোথায়, এই সামনের দিকটাতে। সামনের দিকটাতে আলো পড়েছে, তাহলে সামনের দিকটা আমাদের কি রয়েছে, আর্থ থেকে ভিজিবল হবে না। আমরা একটা পোর্শনই দেখতে পাই চাঁদের, কিন্তু আমরা কিন্তু পুরো পোর্শন দেখতে পাই না। আমরা কিন্তু চাঁদের কি দেখতে পাই, চাঁদের শুধুমাত্র অর্ধেকটা জায়গায় কিন্তু আমরা কি অর্ধেকটা জায়গায় আমরা কিন্তু দেখতে পেয়ে থাকি। যার ফলে কি হবে, যার ফলে এই আর্থের যারা লোকজন রাত্রে বেলা তারা কিন্তু চাঁদকে দেখতে পাবে না। এই জন্য এখানে কি দেখা যাবে, এখানে আমাদের নিউ মুন দেখা যাবে বা অমাবস্যা দেখা যাবে, ঠিক আছে। তাহলে এখানে অনেকগুলো কোশ্চেন হতে পারে যে কনজাংশনের সময় কি হয়, যখন চাঁদ এবং সূর্য পৃথিবীর একদিকে আসে, এটা একটা কনসেপ্ট। এছাড়াও কি হয় না, এখানে নিউ মুন দেখা যায় বা অমাবস্যা দেখা যায়, ঠিক আছে, অমাবস্যা দেখা যায়। যার ফলে কি হয় না, যার ফলে এই অমাবস্যার সময় আমাদের কি দেখতে পাই, মানে কনজাংশনের সময় আমরা অমাবস্যা দেখতে পাই। এবারে এখান থেকে যে আমরা কোশ্চেনটা আসবো কিনা টাইডস এর। তাহলে আমরা জানতাম কি, আমরা জানতাম যে চাঁদের ফলে আমাদের জোয়ার হয়, সূর্যের ফলেও আমাদের কিন্তু কি হয়ে থাকে, জোয়ার হয়ে থাকে। এবারে চাঁদের ফলে জোয়ার হয়, সূর্যের ফলেও জোয়ার হয়। বলে চাঁদ এবং সূর্য যখন দু ভাই এক জায়গাতে চলে এসছে, তার মানে কি, তার মানে জোয়ারের প্রাবল্য বা যে আমাদের ইন্টেন্সিটিটা, আমাদের জোয়ারের যে ইন্টেন্সিটি বা টাইডস এর যে ইন্টেন্সিটি, সেটা অনেক বেশি হবে, অনেক হিউজ পরিমাণ ইন্টেন্সিটি হবে। জোয়ারের যে ইন্টেন্সিটি, সেই ইন্টেন্সিটিটা কি হবে, অনেক বেশি পরিমাণে হবে। জোয়ারের যে ইন্টেন্সিটি, সেটা কি হবে, অনেক বেশি পরিমাণে হবে। তাহলে বোঝা গেল। তাহলে যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে সব থেকে আমরা জোয়ার সব থেকে বেশি আমরা কোথাও কোন সময় দেখতে পাবো, তাহলে বা জোয়ারের ইন্টেন্সিটি বা প্রাবল্য সব থেকে বেশি হবে, সেটা হচ্ছে নিউ মুনের সময় বা অমাবস্যার সময়। অমাবস্যার দিন কিন্তু আমাদের জোয়ার কিন্তু অনেক বড় হবে, ঠিক আছে, জোয়ার যেটা হবে সেটা অনেক বড় হবে। বোঝা গেল, ভালো জিনিস। এটা হলো আমাদের অপোজিশনের জায়গাটা, আমরা অপোজিশনের জায়গাটা। আচ্ছা, তার আগে একটা জিনিস বলে দিই, যেটা প্রথম থেকে মিস্টেক করে গেছি, যে তাহলে আমাদের সমুদ্রের জলেই কেন শুধুমাত্র আমাদের জোয়ার হয়ে থাকে, সমুদ্রের জলেই কেন আমার শুধুমাত্র ফুলে ওঠে, আমার কিন্তু নদীর জল বা ইয়ের জল কেন ফুলে ওঠে না। দেখ, চাঁদের যে আকর্ষণ আছে সেটা কিন্তু আমাদের শুধুমাত্র সমুদ্রের জলে রয়েছে এমনটা নয়। চাঁদের আকর্ষণ আমাদের, যখন চাঁদের আকর্ষণ হয় আমাদের সমুদ্রের জলও হয়, নদীর জলও হয়, হ্রদের জলও হয়, বালতিতে যদি জল রাখি সেটার ক্ষেত্রেও হয়, ঠিক আছে। কিন্তু আমাদের সমুদ্র মানে কতটা বড়, অনেকটা বড় এবং অনেক লার্জ ওয়াটার বডিজ, ঠিক আছে। সমুদ্র মানে কি, অনেক লার্জ ওয়াটার বডিজ, অনেক লার্জ ওয়াটার বডিজ। সেই জন্য আমরা কি করে দেখতে পাই, আমরা সমুদ্রের জলেই কিন্তু জোয়ারটা ভালো করে দেখতে পাই। আমরা কি গঙ্গা নদীতে জোয়ার দেখি না, গঙ্গা নদীতে জোয়ার আসে তো, তো সেটা তো নদী। কেন দেখতে পাচ্ছি, কারণ সেখানে ওয়াটার মাসটা অনেক বেশি, সেখানে জলের পরিমাণটা অনেক বেশি, সেই জন্য গঙ্গা নদীতেও কিন্তু আমাদের কি হয়, জোয়ার আসে, ঠিক আছে। দেখি না গঙ্গা নদীতে জোয়ার আসে, ভিডিও দেখবি দেয়, জোয়ারের তলে তলিয়ে গেছে, ঠিক আছে। তাহলে কেন জোয়ার আসে নদীতেও, কারণ তার ওয়াটার মাসটা অনেক বেশি। যদি জলের পরিমাণটা বেশি না হয়, সেক্ষেত্রে আকর্ষণ করছে, কিন্তু আকর্ষণ তুই বুঝতে পারবি না, ঠিক আছে। আমাদের পুকুরের ক্ষেত্রে আকর্ষণ করছে, চাঁদ সূর্য দুজনেই আকর্ষণ করছে, কিন্তু সেটা আমরা বুঝতে পারবো না। বোঝা গেল। সেই জন্য কি হয় না, সেই জন্য সমুদ্রের জলের আমরা ভালোভাবে জোয়ার ভাটাটা বুঝতে পারি। সেই তুলনায় কিন্তু আমরা গঙ্গার জল অতটা বুঝতে পারি না, বুঝতে পারি কিন্তু অতটা বুঝতে পারি না আর কি, ঠিক আছে। এটা হচ্ছে মেন কনসেপ্ট আর কি। আচ্ছা, এই জায়গাটা বলে দিলাম। এবারে অপোজিশনের ক্ষেত্রে কি হয়, অপোজিশনের ক্ষেত্রে দেখ, এখানে সূর্য থাকে, এখানে কি থাকে, আর্থ থাকে, এটা আর্থ, এবং এই দিকে থাকে আমাদের চাঁদ, মুন, ঠিক আছে। তাহলে সূর্য একদিকে, চাঁদ একদিকে, সূর্য একদিকে, চাঁদ একদিকে, বোঝা গেল, সূর্য একদিকে, চাঁদ একদিকে। তাহলে কি হবে, চাঁদের দ্বারা আকর্ষণ হবে,
আর সূর্যের দ্বারা আকর্ষণ হবে। এই যে পজিশনটা, মানে চাঁদ এবং সূর্য পরস্পর দুজনের অপোজিট দিকে যখন থাকছে তখন তাকে বলছি অপোজিশন। অপোজিট দিকে আছে দুজন, সেজন্য অপোজিশন। তাহলে এই সময় কি হবে, এই সময় কি হবে ভালো করে দেখ, এই সময় চাঁদের হবে চাঁদটা তো আমরা এরকম সরলরেখা দেখছি, কিন্তু এরকম সরলরেখা থাকছে না। আমি তো আগেই বললাম ওই জন্য যে অরবিটটা সেটা এরকম থাকে, এরকম এর অরবিটটা চাঁদের এরকম থাকে, ঠিক আছে। তাহলে সেই জায়গাতে চাঁদা যদি এরকম জায়গায় থাকে, তাহলে এই যে সূর্যের যে আলোটা, সেই আলোটা কোন ভাগে পাবে, সেই আলোটা পাবে এই সামনের ভাগটাতে, আলোটা পাবে সামনের ভাগটাতে, ঠিক আছে। আর আমরা পৃথিবীর যেসব লোকজন রাত্রেবেলা এই চাঁদের যে এই দিকটা আমরা দেখতে পাবো। আর চাঁদের এই দিকটা দেখতে পাওয়া মানে কি, আমরা এখানে কি দেখতে পাবো, আমরা এখানে ফুল মুন দেখতে পাবো। ফুল মুন, ফুল মুন মানে এখানে পূর্ণিমা দেখা যাবে, ঠিক আছে। এখানে কি দেখা যাবে, পূর্ণিমা দেখা যাবে। এখানে কিন্তু ফুল মুন দেখতে পাবো, ফুল মুন মানে হচ্ছে পূর্ণিমা। এই জায়গাটা আমরা দেখতে পাবো। এখানে অর্ধেকটা ভাবছি যে অর্ধেকটা দেখাচ্ছে, কিন্তু এটা আমি যদি একটা ভিডিও দেখবো, আমি যদি পাই তো পাঠিয়ে দেবো, ঠিক আছে। ওইখানে কিন্তু ভালোভাবে দেখানো হচ্ছে যে কিভাবে এই জায়গাটা মানে অর্ধেকটা নয়, এটা মানে পুরোটাই। আমরা চাঁদের শুধুমাত্র একটা পৃষ্ঠ দেখতে পাই, আর একটা পৃষ্ঠ দেখতে পাই না। তার কারণ হচ্ছে ভালো করে শুনে নেয়, চাঁদ নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, পৃথিবীর অক্ষের চারিদিকে ঘুরছে, আবার পৃথিবীকে সঙ্গে নিয়ে সূর্যের চারিদিকে ঘুরছে। চাঁদ নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, নিজেকে নিজে প্রদক্ষিণ করছে, আর্থকেও প্রদক্ষিণ করছে এবং সানকেও কিন্তু প্রদক্ষিণ করছে। এবারে চাঁদ নিজেকে নিজে প্রদক্ষিণ করতে যা সময় নেয়, আর আর্থ করতেও একই সময়, মানে আমাদের কতদিন সময় লাগে, মোটামুটি 27.1 আমাদের সময় লাগে কি, চাঁদের একবার পৃথিবীকে প্রদক্ষিণ করতে এই সময়টা লাগে 27.1 আর চাঁদ নিজেকে নিজে প্রদক্ষিণ করতে, মানে চাঁদটা নিজেকে নিজে প্রদক্ষিণ করতেও একবার প্রদক্ষিণ করতেও সময় নেয় 27.1 যার ফলে কি হয়, যার ফলে পৃথিবীর যে জায়গাটা চাঁদের যেদিকে থাকে সেই জায়গাটাই আমরা সেরকমই দেখতে পাই, ঠিক আছে। চাঁদও কি হচ্ছে না একইভাবে ঘুরছে, আর পৃথিবীও কিন্তু একইভাবে ঘুরছে, একই এতে কিন্তু প্রদক্ষিণ করছে। মানে চাঁদ পৃথিবীকে 27.1 দিনে কি করে, পুরোটা রোটেশন করে, রিভলিউশন করে, মানে পুরো ইয়েকে কমপ্লিট করে একটা রিভলিউশন। আর চাঁদও কিন্তু নিজের অক্ষের চারিদিকে একবার কমপ্লিট করছে এই দিনেই, 27.1 দিনেই, ঠিক আছে। মানে নিজের চারিদিকেও ঘুরছে 27.1 দিনে, সেম স্পিড হচ্ছে। তার জন্য কি হয় না, চাঁদ দেখতে পাই সেই দিকটাই আমরা, পেছন দিকটা আমরা দেখতে পাই না চাঁদের, ঠিক আছে। শুধুমাত্র আমরা সামনের ভাগটা দেখতে পাই, ওই 53% বা এরকম সামথিং একটা আমরা দেখতে পাই, বাকি অংশটা আমরা দেখতে পাই না। বোঝা গেল, এটা একটা জায়গা। তাহলে আমরা ফুল মুন কখন দেখতে পাবো, যখন হচ্ছে অপোজিশন হবে, যখন অপোজিশন হবে ফুল মুন দেখতে পাবো। এই সময় কি হবে, তাহলে অমাবস্যার ক্ষেত্রে আমরা দেখলাম যে আমাদের কি হচ্ছে, আমাদের চাঁদ এবং সূর্য একই দিকে থাকার জন্য কি হচ্ছে, জোয়ারের প্রাবল্য অনেক বেশি হচ্ছে। তাহলে এই দিকের যে পৃথিবীর এই দিকে সমুদ্রের জলটা কিন্তু এরকম ফুলে উঠে যাবে, ঠিক আছে। এবং এর বিপরীত দিকেও কি হবে, এর বিপরীত দিকেও কিন্তু কি হবে, এর বিপরীত দিকেও কিন্তু জোয়ার দেখা যাবে। এই জায়গাটা আমি মিস করে গেলাম, যে আর্থের এই দিকটা জোয়ার হচ্ছে কেন, কারণ এইদিকে সূর্য এবং চাঁদ দুজনেই রয়েছে, জোয়ার হবে। এই জোয়ারটাকে বলা হয় কিনা, এই জোয়ারটাকে খুব জোর জোয়ার হবে, এটাকে বলা হয় কি স্প্রিং টাইড। বোঝা গেল, এই জোয়ারটাকে বলা হচ্ছে স্প্রিং টাইড, বা যেটাকে বলা হয় মুখ্য জোয়ার। এই জোয়ারটাকে বলা হয় অ্যাকচুয়ালি মুখ্য জোয়ার, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি মুখ্য জোয়ার বলাটাও ভুল হবে, এটা মুখ্য জোয়ারও, আবার এটা বলতে পারি আমরা, এটাকে বলতে পারি আমরা ভরা কোটালও বলে থাকি। এটাকে কি বলে থাকি, ভরা কোটাল। এটা কি বলে থাকি, ভরা কোটালও বলে থাকি। এটাকে বলা হয় মুখ্য জোয়ার এবং তার সাথে ভরা কোটালও বলে থাকি আমরা, ঠিক আছে। মানে মুখ্য জোয়ার মানে হচ্ছে যেদিকে জোয়ারটা বড় হবে, ঠিক আছে। সেটা সেটা আমার কি হতে পারে, সেটা আমার অমাবস্যা পূর্ণিমাতে নাও হতে পারে। মানে এটা মুখ্য জোয়ার বলার থেকে ভরা কোটাল বলাটা ভালো, কারণ মুখ্য জোয়ার মানে হচ্ছে যেদিকটায় আমার জোয়ারের প্রাবল্য বেশি থাকবে সেটাকে বলে থাকি মুখ্য জোয়ার। আর ভরা কোটাল মানে হচ্ছে শুধুমাত্র আমার কনজাংশন বা আমাদের অমাবস্যা এবং পূর্ণিমার দিন যেটা হবে সেটাকে বলে থাকি আমরা ভরা কোটাল। বোঝা গেল। তাহলে আমি কি বললাম, যে অমাবস্যার সময় কি হচ্ছে না, এইদিকে জলটা ফুলে উঠছে, তাহলে এই জায়গাটাকে বল মুখ্য জল বলাটা ভুল হবে। এখানে মুখ্য জল বলিস না, এটা অ্যাকচুয়ালি এটা ভরা কোটাল। ভরা কোটাল দেখা যাবে কখন না, ভরা কোটাল দেখা যাবে অমাবস্যা এবং পূর্ণিমা দুটো সময়। এই যে জায়গাটা এখানে জলটা ফুলে যাচ্ছে, এটাকে প্রচুর পরিমাণে ফুলে যায়, এটাকে বলা হচ্ছে ভরা কোটাল। এর বিপরীত দিকেও কিন্তু দেখা যাবে, এর বিপরীত দিকেও আমাদের কি দেখা যাবে, জোয়ার দেখা যাবে, ঠিক আছে। ভালো, ভরা কোটাল সামনের দিকে দেখতে পাচ্ছি আমরা, এর পিছনের দিকেও এক ধরনের জোয়ার আমরা দেখতে পাবো, ঠিক আছে। এর পিছনের দিকেও আমরা কি দেখতে পাবো, জোয়ার দেখতে পাবো, ঠিক আছে। আচ্ছা, এই জোয়ারটার প্রাবল্য অনেক কম হবে। আর এটা কেন তৈরি হচ্ছে, তার কারণ হচ্ছে ওই যে বললাম ইনারসিয়ার জন্য। এটা তৈরি হয় ইনারসিয়ার জন্য, সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য নয়, ঠিক আছে। এই সেন্ট্রিফিউগাল ফোর্স বলে কোনো ফোর্স নেই, ঠিক আছে। কি হচ্ছে, ইনারসিয়ার জন্য। কিছু বই দেওয়া রয়েছে যে সামনের দিকে জলটা চলে আসে বলে কি হয়, আমাদের পিছনের জলটা পেছনে পড়ে রয়ে যায়, ঠিক আছে। তার জন্য কি হয় না, তার জন্যও কিন্তু আমাদের
এখানে জোয়ার দেখা যায়, কিন্তু এটা ঠিক নয়। পেছন দিকে জলটা ছিটকে বেরিয়ে যায় বলে, মানে পড়ে থাকে বলে আমাদের জোয়ার হয়, এটা ভুল জিনিস। ঠিক আছে, আসল জিনিসটা কি, ইনার্সিয়ার জন্য। কারণ কি, পৃথিবীর সাথে সাথে কি হচ্ছে, আমাদের সমুদ্রের জলটা ঘুরছে, যার ফলে কি হচ্ছে না, সমুদ্রের জলটা ছিটকে যাওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। যখনই কি হচ্ছে, যখনই মুন এবং সান দুজনে অ্যাট্রাক্ট করছে সামনের দিকে, তখন কি হচ্ছে, তখন পৃথিবীর যে নিজস্ব, দেখ প্রথমত হচ্ছে একটা ভালো জিনিস বুঝ, সমুদ্রের জলটা পুরোটাই চলে যেত, ঠিক আছে, সমুদ্রের জলটা পুরোটাই চলে যেত, এমনকি পৃথিবীও চলে যেত যদি দুজনের আকর্ষণ করতো। তার মানে কি, আকর্ষণ বলটা বিশাল কিছু বেশি নয়, আকর্ষণ বলটা এতটাই বেশি যে শুধুমাত্র জলটাকে টানতে পারছে। এবারে দেখ এবারে দেখ পৃথিবীর নিজস্ব একটা কি রয়েছে, নিজস্ব একটা আকর্ষণ বল রয়েছে। সে কিন্তু কি করছে তার যে সমুদ্রের জলটা সেটাকে টেনে রাখছে। এবারে যখন এই যে আকর্ষণ বলটা, পৃথিবীর যে আকর্ষণ বলটা, সেই বলটা কি হয়ে যাবে, কম হয়ে যাবে। কার তুলনায়, আমাদের চাঁদের আকর্ষণ বলের তুলনায় যখন কম হয়ে যাবে, তখন কি হবে, তখন আমাদের এইদিকে সে কিন্তু চলে আসবে ছিটকে। বোঝা গেল? এটা হচ্ছে মেন জায়গা। আর তার বিপরীত দিকেও দেখা যাবে, কেন, কারণ ইনার্সিয়ার জন্য, তার কারণে ইনার্সিয়ার জন্য দেখা যাবে বিপরীত দিকে। বোঝা গেল? এটা হচ্ছে পূর্ণিমার সময়, এই অমাবস্যার সময়। এবার পূর্ণিমার সময় কেসটা ওই একই রকম হয়। কি হয় না, এইদিকেও আমাদের কি হবে, জোয়ার হবে, এইদিকেও, আবার এইদিকেও জোয়ার হবে, কারণ এইদিকে সূর্য টানছে, এদিকে চাঁদ টানছে, দুদিকেই জোয়ার হবে। ঠিক আছে, দুদিকে কি হবে, জোয়ার হবে। তো এই জোয়ারটাকেও বলা হচ্ছে কিনা ভরা জোয়ার, কিন্তু ভরা কোটাল। কিন্তু পূর্ণিমাতে অতটা মানে জোয়ারের প্রাবল্য বেশি থাকে, কিন্তু সেটা অমাবস্যার তুলনায় কম। পূর্ণিমা এবং অমাবস্যা দুটোতেই কিন্তু কি থাকে, জোয়ারের প্রাবল্য সারা বছরের মানে সারা মাসের তুলনায় বেশি থাকে। এবারে তার মধ্যেও অমাবস্যাতে কিন্তু অনেক বেশি, কারণ কারণটা কি, সূর্য এবং চাঁদ পৃথিবীর একই দিকে অবস্থান করছে। বোঝা গেল ব্যাপারটা কি হলো? আর ফুল মুন বা পূর্ণিমার সময় কি হচ্ছে, দুজন দুদিকে অবস্থান করছে, তার জন্য কি হচ্ছে না, জল তো সেই সেম, তাহলে দুজনে টানছে, তার জন্য জোয়ারের প্রাবল্য অনেক বেশি হচ্ছে, কিন্তু সে হলেও আমাদের অমাবস্যার তুলনায় কিন্তু কম হচ্ছে। এবং তার বিপরীত অংশে কি হবে, ভাটা হবে। এইগুলো তো জোয়ার হয়েছে, তাহলে এই দিকে কি হবে, ভাটা হবে। আর এই দিকটায় আমাদের কি হবে, ভাটা হবে। এখানেও সেম, এই দিকটায় ভাটা হবে, এই দিকটায় ভাটা হবে। বোঝা গেল? ঘোড়া কোটাল এটা গেল। তাহলে এটা গেল কিনা, এটা গেল আমার যখন এক সরলরেখায় থাকছে। এবার সরল না থাকতে পারে, এক সরলরেখা তো থাকবে না সবসময়, চাঁদ তো ঘুরছে পৃথিবীর চারিদিকে। তাহলে একটা সময় কি হবে, একটা সময় দেখা যাবে যে আর্থ রয়েছে এখানে, ঠিক আছে, সূর্য হয়তো রয়েছে এখানে, আর চাঁদরা হয়তো চলে গেছে কোথায়, এখানে। কারণ চাঁদ তো এইভাবে ঘুরছে পৃথিবীকে কি করছে, এভাবে তো রোটেশন করছে। তাহলে চাঁদরা প্রথমে এখানে ছিল, তাহলে এখানে এসে কোথায় পড়েছে, এখানে পড়েছে, ঠিক আছে, এখানে এসে পড়েছে। তাহলে কি হবে, যখন এরকম অবস্থা থাকবে, তখন কি হবে, চাঁদ এইদিকে জলটাকে এইদিকে আকর্ষণ করবে, আর সূর্য আকর্ষণ করবে এইদিকে। যার ফলে কি হবে, যার ফলে জোয়ারটা খুব একটা বেশি হবে না। জোয়ারটা কি হবে না, খুব একটা বেশি হবে না। চাঁদ তো এদিকে টানছে আর সূর্য এদিকে টানছে, তাহলে জোয়ারটা কি হবে না, জোয়ারটা খুব একটা বেশি হবে না। তাহলে এই যখন জোয়ারটা এরকম অবস্থায় থাকবে, চাঁদ সূর্য এবং পৃথিবী কি পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি দেয়, পরস্পরের সঙ্গে 90, তখন যে জোয়ারটা হচ্ছে এটাকে বলা হচ্ছে কিনা মরা কোটাল। এটা হচ্ছে মরা কোটাল বা নিপটাইড। তাহলে যখন পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে হচ্ছে, একই সরলরেখা যখন তিনজন থাকছে, তখন কি হচ্ছে না, তখন পূর্ণিমা অমাবস্যাতে যে টাইডটা হচ্ছে তাকে আমরা বলছি স্প্রিং টাইড বা ভরা কোটাল, খুব জোয়ার হচ্ছে বেশি। আর মরা কোটাল হচ্ছে কখন না, যখন পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণ থাকছে। এখানেও থাকতে পারে, আর যদি চাঁদরা ঘুরতে ঘুরতে এখানে চলে আসে, এখানেও থাকতে পারে, তাহলে সেক্ষেত্রেও কি হবে, সেক্ষেত্রে 90 ডিগ্রি হবে। তাহলে এই দুটো সময় কি হচ্ছে, এই দুটো সময় আমাদের জোয়ারের প্রাবল্যটা আমাদের কম হচ্ছে, কার তুলনায়, ভরা কোটালের তুলনায়। তাহলে এটাকে বলছি আমরা মরা কোটাল বা নিপ টাইডস। আচ্ছা, তাহলে এটা হচ্ছে শুক্লপক্ষের তিথি। মানে মানে হচ্ছে মোটামুটি ভাবে আমি বলি যে 27 সাড়ে 27 দিনে তো ইয়ে করছে, 27 3 দিনে, তাহলে সেক্ষেত্রে মোটামুটি ওই অষ্টম দিন বা নবম দিনে হয় এটা, নবম দিনে এবং 18 দিনে, ঠিক আছে, 18তম দিনে হতে পারে, আর নবমতম দিনে হতে পারে, বা 8তম দিনে হতে পারে, এই জিনিসটা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমার কি হবে, সেক্ষেত্রে আমার শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে আমাদের কি হয়ে থাকে, আমাদের নিপ টাইডস বা মরা কোটাল কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, এখানে কিন্তু জোয়ারের প্রাবল্য কমে যায়। বোঝা গেল? এটা কিন্তু একটা জায়গা। আচ্ছা, এবারে আমাদের যেটা বলছিলাম কিনা, যেটা বলছিলাম যে আমাদের ওই মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ার কি, মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারটা কিছুই নয়। মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারটা হচ্ছে মানে এই দিকটা, এটা হচ্ছে আমাদের কিনা, এটা হচ্ছে আর্থ, ঠিক আছে। তাহলে মুনের আকর্ষণে কি হবে, এই দিকটা জোয়ার হবে, এই দিকটা আমার কি হবে, জোয়ার হবে। কোনো যে কোনো সময় হতে পারে, আমি বলছি যে এদিকে জোয়ার হচ্ছে, তাহলে এইদিকে জোয়ারের জল ফুলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে যেদিকে জোয়ারের, যেদিকটা আমার চাঁদের দিকে থাকছে, চাঁদের দিকে মুখ করে থাকছে, সেদিকে জোয়ারের প্রাবল্য অনেক বেশি হবে। তাহলে এটাকে বলে থাকি আমি কি না, মুখ্য জোয়ার। মুখ্য জোয়ার বা এটাকে বলা হয় হাই টাইডস বলা হয় এটাকে, ঠিক আছে। এটাকে বলা হাই টাইডস, মুখ্য জোয়ার, বা প্রাইমারি টাইডসও বলা হয় থাকে অনেক সময় এটাকে, ঠিক আছে। কিন্তু এর বিপরীত দিকেও কিন্তু কি দেখা যাবে, জোয়ার দেখা যাবে। এটাকেই বলা হচ্ছে গৌণ জোয়ার। এটা কি বলা হয়, গৌণ জোয়ার। এটাকে বলা হচ্ছে গৌণ জোয়ার, ঠিক আছে, বা এটাকে বলা হয় লো টাইডস বলা হয় থাকে। প্রাবল্যটা বেশি হবে বিপরীত দিকে, ঠিক আছে, কারণ মুনটা তো এইদিকে টানছে সব জলটা, তো এদিকে কম
কিন্তু ইয়ে হবে। কারণ এটা কেন হচ্ছে, তার কারণ হচ্ছে ইনার্সিয়ার জন্য। ওই যে বললাম ফোর্স কিন্তু নয়, ইনার্সিয়ার জন্য। আর্থের যে ইনার্সিয়া, মানে জলটা যাওয়ার চেষ্টা করছিল এদিকে, যেন ছিটকে যাবে আর কি, এদিকে টানটা পড়লে। বোঝা গেল? এটাকে বলা হচ্ছে কিনা লো টাইডস বা গৌণ জোয়ার। বোঝা গেল? এটা হচ্ছে ব্যাপার। আর এই উপরের অংশে কি হবে, ভাটা হবে, এই দিকটাই ভাটা হবে আর এই দিকটাই ভাটা হবে, এই দুদিকটাই কিন্তু কি হবে, ভাটা হবে। বোঝা গেল? ভাটার ইংলিশ হচ্ছে এব, ই ডবল টি, এব। তাহলে এই হচ্ছে মুখ্য জোয়ার, গৌণ জোয়ার আর ভরা কোটাল মরা কোটালের জায়গাটা কেন। বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। আজকে আর বেশি ইয়ে করবো না, আরেকদিন করবো। সেটা হচ্ছে এর থিওরি রয়েছে, ঠিক আছে? মানে সবাই স্যাটিসফাইড নয় কি নিয়ে, আমাদের এই কনসেপ্ট গুলো নিয়ে, যে টাইডস আদৌ চাঁদের জন্য হচ্ছে বা আদৌ সূর্যের জন্য হচ্ছে কিনা, এই নিয়ে কিন্তু স্যাটিসফাইড নয়। তার জন্য অনেক থিওরিজ আছে, ঠিক আছে? যে থিওরিজ গুলো আমাকে জানতে হবে। আরো কিছু জিনিস রয়েছে, সেগুলো আমাকে একটু জানতে হবে। আরো কয়েকটা জিনিস রয়েছে, বেশি কিছু নেই, মোটামুটি যা করার এইগুলো হয়ে গেছে, আর কিছু নেই সেরকম একটা। এবার আর কিছু রয়েছে, সেগুলো হচ্ছে থিওরিজ গুলো একটু জানতে হবে, যেটা পরীক্ষায় অনেক সময় দিয়ে দেয়। সেই থিওরি গুলো আমরা একদিন জানবো।